Okay, so welcome back to our online reading module class. Thank you very much for attending, all of you. So today we can start with paragraph reading. There is question number as reading module, test 1, question number 14. Okay, so paragraph Please, মানে আমরা page 14 number again, sir. হ্যাঁ হ্যাঁ প্লিজ কিছু বলছিলেন? Please, page number, say again, ও sir. পেজ নাম্বার, ওকে, পেজ নাম্বার 21। হুম, 21। হ্যাঁ, Okay. আচ্ছা, সবাই কি আপনাদের আইএলটিএস 10 বইটা আছে আপনাদের কাছে? Yeah, yeah. আচ্ছা, কাঞ্জান ভাই, ওয়েলকাম ইউ আফটার ব্রেক আই থিঙ্ক। আপনাদের মনে একটু কিছুদিন ব্রেকের পরে আসছেন, তাই না কাঞ্জান ভাই? ওকে, সো তাহলে আমরা 21 দেখবো। হুম, আচ্ছা, আপনার এখানে কোশ্চেন নাম্বার হচ্ছে 14। 14 প্যারাগ্রাফ এ, মানে প্রথম প্যারাগ্রাফটাই আমরা দেখছি, ঠিক আছে? প্রথম প্যারাগ্রাফটা হেডিংটা আমরা ম্যাচ করবো, ঠিক আছে? আম, দেখেন এখানে আহ, প্রথম প্যারাগ্রাফে খেয়াল করেন, প্রথম প্যারাগ্রাফটা খেয়াল করছেন? প্রথমে কি হেডিং গুলো পড়ে নিতে হবে না? হ্যাঁ, প্রথমে আপনাকে হেডিংটা পড়ে নিতে হবে, আপনাকে পড়ে নিলে আপনার সুবিধা হবে। List of heading. হ্যাঁ হ্যাঁ, লিস্ট অফ হেডিংস। আচ্ছা, এখানে দেখেন প্রথম প্যারাগ্রাফে, যেখানে আপনার পেয়েছেন প্রথম প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ এ। জি। প্যারাগ্রাফ এ তে 2 নম্বর লাইনে গেলে আপনি দেখতে পাবেন যে although modern information technologies can reduce the demand for physical transport by facilitating teleworking and teleservices, the requirement for transport continues to increase. হুম, মানে এখানে বলা হচ্ছে যে মডার্ন ইনফরমেশন টেকনোলজি বা মডার্ন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এর কারণে যে স্যার একটু, স্যার এটা একটু যদি স্ক্রিন শেয়ার করা যেত স্যার, যারা আমরা বই পাইনি এখনো তারা তো দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, বই আপনার একটা বই এখনো পান নাই না? আচ্ছা, তাহলে আমরা স্ক্রিন শেয়ার। আচ্ছা, জাস্ট এ মিনিট। তাহলে একটা বইটা আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি বইটা আপনাকে, আপনাদের পিডিএফ ফাইলটা, পিডিএফটা কি আছে, বইয়ের পিডিএফটা কি আছে? জি আহ, স্যার আছে। বইয়ের পিডিএফটা থাকলে পিডিএফটা অন করেন, অন করে নিতে পারেন। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, আপনাদের এখানে দেখেন, আমি বলে যাচ্ছি যে প্রথম প্যারাগ্রাফে যেটা দেওয়া আছে যে অলদো মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফ্যাসিলিটেটিং টেলিওয়ার্কিং অ্যান্ড টেলিসার্ভিসেস। আচ্ছা, মোট কথা হচ্ছে কি যে এখানে যেটা বলা হচ্ছে যে মডার্ন ইনফরমেশন টেকনোলজি বা মডার্ন টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট এর জন্য টেলিওয়ার্কিং, যেটা রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফ্যাসিলিটেটিং টেলিওয়ার্কিং অ্যান্ড টেলিসার্ভিসেস, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ, মানে ট্রান্সপোর্টের রিকোয়ারমেন্টটা কিন্তু ইনক্রিজ করছে, তাই না? এখানে দেখেন 6 নম্বর এবং 7 নম্বর যে লাইনটা, এখানে একটু খেয়াল করলে দেখবেন যে দ্য নাম্বার অফ কার্স অন ইউরোপিয়ান ইউনিয়ন রোডস স অ্যান ইনক্রিজ অফ 3 মিলিয়ন কার্স ইচ ইয়ার ফ্রম 1990 টু 2010। তাহলে এখানে কি আপনাদের বলেন তো, রাত্রি আপু তো মনে করেছেন, তানিয়া আপু তো করেছেন। হুম, তো অন্যরা একটু বলো তো এটা কি হবে। এখানে আমরা একটু চেষ্টা করি। এখানে কিওয়ার্ড এখানে একটা জিনিস স্যার খেয়াল, আমরা কি টু পাওয়ার্স লগ গিভেন করতেছি? না না, প্যারাগ্রাফ হেডিং, হ্যাঁ। আর কত স্যার হেডিং স্যার না পেজ কিন্তু নাম্বারটা তাহলে কত দেওয়া স্যার? হবে। পেজ নাম্বার 21। 21। 21, হ্যাঁ। ও, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো পেজ নাম্বার 21, সেখানে দেখেন যে আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন, প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা কিছু একটা ইনক্রিজ করা, হ্যাঁ। তাহলে খুব দ্রুত ইনক্রিজ করছে কিছু একটা, ডিমান্ডটা, ট্রান্সপোর্টের ডিমান্ডটা ইনক্রিজ করছে, ঠিক আছে? সো এই যে ইনক্রিজ অফ ডিমান্ড, হ্যাঁ, সো এখানে কার সাথে ম্যাচ করে দেখেন তো? এখানে ম্যাচ করে র্যাপিড গ্রোথ অফ র্যাপিড প্রাইভেট। গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, ইয়েস, র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। ইনক্রিজ ডিমান্ড মানে প্রাইভেট ট্রান্সপোর্টটাকে বোঝা যাচ্ছে যে আপনারা দেখেন যে খুব, যদিও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক হচ্ছে, তারপরেও এই যে ডিমান্ডটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? ডিমান্ডটা ইনক্রিজ হচ্ছে, যার কারণে
আপনার এটাকে র্যাপিড গ্রোথ যেটা বলা যেতে পারে, যে র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টের যে র্যাপিড গ্রোথটা এটাকে মিন করছে। তাহলে প্যারাগ্রাফ এটা হবে কি, নাম্বার 8। ঠিক আছে, দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট। সমস্যা হলো আমরা তো সহজেই বুঝতে পারি না, এটা ফাইন্ড আউট করতে অনেক সময় লেগে যায়। আচ্ছা, এটা প্রথম দিকে সময় লাগবে বেশি, প্রথম দিকে সময় সময় লাগবে। এটা আসলে খুব ম্যাজিক্যাল কিছু নাই। খুব আপনি যত বেশি পড়বেন, প্যাসেজ পড়বেন, তখনই তত বেশি আপনার, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার স্ক্যান করা এবং স্কিম করার পাওয়ারটা। প্যাসেজের কিছু কিছু লাইন বোঝা এত কঠিন, মানে আসলে হ্যাঁ, মনে হয় না অর্থবোধক কিছু ওখানে আছে। হ্যাঁ, এটা ওরা যেটা করে, আপনি এটা সাধারণত যেগুলো যে বিভিন্ন ধরনের রিসার্চ ম্যাটেরিয়ালস থেকে সেই এগুলো তারা নিয়ে আসে। হুম, তারা এমনভাবে ডিজাইন করে, রিসার্চ ম্যাটেরিয়ালস বিভিন্ন ইনফরমেশন তো থাকেই, এখানে এমনভাবে আপনার সেন্টেন্সগুলো ডিজাইন করা থাকে যেখানে আপনি খুব দ্রুত আপনার চোখ বুলিয়ে যে আপনার সেখানকার মিনিংটা আপনার মাথায় নিয়ে আসা। হুম, এবং কিওয়ার্ড গুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত আপনি যাতে বের করে নিয়ে আসতে পারেন, এবং আপনি খুব ফাস্ট যাতে যেতে পারেন, মানে আপনি পড়বেন এবং একটা সেম টাইম আপনার মাথায় একটা কপি হয়ে যাবে, এরকম আর কি বিষয়টা। সো এখানে ব্রেন স্টর্মিং, এটা আইএলটিএস এর ক্ষেত্রে এটা রিডিং এর মডিউলে খুব বেশি এই জিনিসটা থাকে। হ্যাঁ, এখানে আপনার খুব বেশি আপনার ফাস্ট যেতে হয় আর কি, টাইম ম্যানেজমেন্টের জন্য। সো এটা কিন্তু ওভার দ্য টাইম অবশ্যই আপনার বিল্ড করবে ডেফিনেটলি। হ্যাঁ, এটা প্রথম দিকে যারা শুরু করি আমরা, তাদের কাছে একটু মানে ডিফারেন্ট লাগে। এটা আসলে সবার ধরেন যারা একটু বেশি প্র্যাকটিস করেছে তাদের কাছে একটু ইজিয়ার হয়। হুম, সুতরাং এটা ওভার দ্য টাইম আস্তে আস্তে আপনাদেরকে অবশ্যই এটা এই স্কিমিং পাওয়ার, স্ক্যানিং পাওয়ার গুলো আপনাকে অবশ্যই আপনার ইনক্লুড করবে। হ্যাঁ, তখন আপনার দেখবে যে অনেক ফাস্ট আপনি ধরতে পারছেন। হুম, তারপরেও ধরেন যেমন আমাদের একজন স্টুডেন্ট, ওনার যে এক্সামে, আইএলটিএস এক্সামে ওনার যেটা খুব ভালো, ওনার মানে যেটা অনেক সময় লাখের ব্যাপারও থাকে, ওনার খুব ভালো মতো, খুব মানে কমন পড়া কিছু নাই, কিন্তু তারপরে ওনার সবকিছু খাপে খাপে মিলে গেছে। মানে উনি যেটা শেয়ার করেছেন আমাদের কাছে, যে রিডিং মডেল টপিক ভালো। সহজ আসতে পারে, এরকম হতে পারে হ্যাঁ, হ্যাঁ, অনেক সময়। হ্যাঁ, কি কি যেন বলছেন? দেখা যায় অনেক সময় টপিকটা ইজি আসতেছে, ইজি টপিকটা মানে ইজি আসছে। আপনি বুঝতে পারলেই মনে হয় ইজি লাগে আপনার কাছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর কেমব্রিজ আইএলটিএস এর, কেমব্রিজে তো অবশ্যই একটু কঠিন থাকবে, এটা তো আপনাদের চিন্তা হয়। আর নর্মাল পরীক্ষাতে আমরা যে এখানে যেগুলো টেস্ট বা প্র্যাকটিস গুলো করি, তার থেকে নর্মাল পরীক্ষাতে একটু ইজিয়ার থাকে। হুম, কিছুটা ইজিয়ার তো অবশ্যই থাকে, কারণ কেমব্রিজ আইএলটিএস। দ্বিতীয় অ্যান্সার স্যার আমার কাছে মনে হয় একটু ইজি স্যার, হ্যাঁ, হ্যাঁ, একটু ইজি আছে কোনটা? একাডেমিক অ্যান্সার। কারণ একাডেমিক তো আপনি স্যার আগেই বললেন অ্যানালিটিক্যাল দিকগুলো বেশি থাকে তো, হ্যাঁ, হ্যাঁ, এই সিনোনিমাস ওয়ার্ড গুলো অনেক বেশি পড়তে হয়, কিন্তু যে জিনিসটা জিটিআইএস এ লাগে না। জিটিআরসি এটা এটা হয় না, জিটিআরসি। জিটিআইএস সাধারণত ওই বিষয়গুলোই আসে, হ্যাঁ, মানে হ্যাঁ, ইজি তো ইজি হয় তুলনামূলক। একাডেমিক আইএলটিএস এ যেটা হয় যে অ্যানালাইটিক্সটা অনেক বেশি থাকে, রিসার্চ ইনফরমেশন থাকে অনেক বেশি। এই যে এখানে প্যাসেজ 2 জি এবং জি 3 অনেক পুরোটাই হচ্ছে শব্দ রিসার্চ থাকে, বেসড। সিনোনিমাস ওয়ার্ড থাকে, এগুলো অনেক বেশি না বললে পারা যায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি, রিসার্চ বেসড ইনফরমেশন অনেক বেশি, এবং এখানে খুব বেশি পড়লে তখন আপনার মধ্যে আপনার যে স্ক্যানিং পাওয়ারটা গ্রো করবে, এখানে আপনার স্কিম করতে হবে খুব ফাস্ট। হ্যাঁ, সো এটা আপনার ওভার দ্য টাইম অবশ্যই ইনক্রিজ হবে। সো আমরা এটা অবশ্যই হবে, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। এবং কেমব্রিজের চেয়ে আপনার রিয়েল টাইম এক্সাম কিছুটা ইজিয়ার হয়, এটাও আপনি নিশ্চিত থাকেন। ঠিক আছে, কারণ আমাদের যিনি এইমাত্র যে আপুটার কথা বললাম, উনি প্রথমবার আইএলটিএস এ ওনার স্কোরটা আসে নাই। হুম, স্কোরটা আসে নাই, কিন্তু সেকেন্ড টাইম আইএলটিএস এ স্কোরটা আসে নাই বলতে উনি যেটা রেজাল্ট চাচ্ছিলেন সেটা আসে নাই। তো সেকেন্ড টাইম ওনার রিডিংটা বেশ ভালো হয়েছে, এবং উনি নিজে শেয়ার করছেন যে উনি এত বেশি প্র্যাকটিস করেছেন। মানে আপনি ঢাকার কিছু বাসে দেখবেন যে ক্লোজ ডোর নন স্টপ একটা কথা লেখা থাকে, আপনারা দেখছেন কিনা ঢাকার কিছু বাসে? এখন লেখা থাকে না কি জানি না, আগে লেখা থাকতো ক্লোজ ডোর নন স্টপ, মানে সিটিং গার্ড, সিটিং বাস আর কি, সিটিং সার্ভিস। সো ওইখানে দরজা বন্ধ করে দেওয়া হয় আর কি, হতো আর কি। হ্যাঁ, তো দরজা বন্ধ করে যেটা নন স্টপ পড়া আর কি, এই আইএলটিএস এর যারা স্টুডেন্ট তাদেরকে এইভাবেই আসলে করতে হয় আসলে। হ্যাঁ, আচ্ছা, যেটা আমরা আবার ফিরে আসি। আচ্ছা, প্যারাগ্রাফ বিটা দেখেন, প্যারাগ্রাফ বি এখানে, প্যারাগ্রাফ বিটা আমরা একটু দেখি, একটু চেক করি সবাই। এখানে ফার্স্ট সেন্টেন্সে যে একটা ক্লু দেওয়া আছে। হ্যাঁ, যে as far as goods transport is concerned, গুডস ট্রান্সপোর্ট হচ্ছে মালামাল যে ট্রান্সপোর্টটা, ইজ কনসার্ন, গ্রোথ ইজ ডিউ টু এ লার্জ এক্সটেন্ট টু চেঞ্জেস ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি অ্যান্ড ইটস সিস্টেম অফ প্রোডাকশন। ঠিক আছে, তারপরেই
আহ, তারা বলেছে যে the changes are the reason of some production sites to be shifted far away from the final assembly plant or away from users. Even though the production site is hundreds or even thousands or kilometer away. আচ্ছা, এই লাইনগুলো এটা মিন করে যে যে চেঞ্জেস এটা ক্লিয়ারলি এফেক্ট দ্য ট্রান্সপোর্ট ডিস্টেন্স, মানে এই চেঞ্জ যেটা হয়েছে এটা ট্রান্সপোর্ট ক্লিয়ারলি এফেক্ট করে, ট্রান্সপোর্ট যে ডিস্টেন্সটা এটাকে ক্লিয়ারলি এফেক্ট করে। আচ্ছা, আপনি এটা এটুকু বলার পর আপনি বুঝতে পেরেছেন কোনটা উত্তর হবে। হ্যাঁ, তারপর আমি আবার একটু বলি যে এই লাইনটা, as far as goods transport is concerned, growth is due to a large extent to changes in the European economy and its system of production। ঠিক আছে, যখন আপনার গুডস মালামাল পরিবহন বিষয়টা যখন ধরা হয়, হ্যাঁ, আচ্ছা, growth is due to a large extent to changes in the European economy and its system of production। আচ্ছা, তারপরে বলেছে যে these changes are the reason of some production sites to be shifted far away from the final assembly plant or away from users। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা কি হবে বলতো? এখানে একটা কিছু একটা ডিস্টেন্স নাম্বার থ্রি। কথা বলা হচ্ছে। হ্যাঁ, ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। এই যে দেখেন, শিফটেড কি ফার, হ্যাঁ, চেঞ্জেস changes affecting the distances goods may be transported। এখানে ব্যাপারটা কি, আপনি পুরো আম, যে একদম হুবহু পড়তে গেলে আপনার মিনিংটা ওভাবে নিয়ে আসতে গেলে তখন আপনার সময় আপনি ম্যানেজ করতে পারবেন না, এবং আপনি মোটামুটি স্কিম করে খুব ফাস্ট যে তখন আপনি সেখান থেকে আনসারটা নিয়ে আসতে হবে এভাবে। দেখেন, চেঞ্জেস অ্যাফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড। ঠিক আছে, এই যে এখানে বলা হয়েছিল না যে প্রথম লাইনে যে as far as goods transport is concerned, growth is due to a large extent, মানে এখানে যে এই আপনার ডিস্টেন্সের কথাটা বলা হয়েছে। এই বিষয়ে এখানে এইটা দিয়ে আপনি বের করতে হবে যে আপনি এই পুরো এটা পড়লে আপনি বুঝতে পারবেন ডিস্টেন্সের কথা বলা হয়েছে। ফার অ্যাওয়ে, হ্যাঁ, আর অ্যাওয়ে ফ্রম ইউজার্স। হ্যাঁ, ফার অ্যাওয়ে আর অ্যাওয়ে ফ্রম দ্য ইউজার্স, তাহলে এখানে ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে নাম্বার থ্রি। নাম্বার থ্রি হবে, এটা হচ্ছে চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড। এখানে আপনি যদি খেয়াল করেন যে যত বেশি আপনি সামনের দিকে আগাবেন তত বেশি, অর্থাৎ প্যাসেজ টু প্যাসেজ থ্রি, কোশ্চেন গুলো যখন সামনের দিকে যাবে কিছু কিছু আস্তে আস্তে প্যাটার্নটা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা প্যারাগ্রাফ সিতে চলে আসি। প্যারাগ্রাফ সিতে দেখেন, some important transport statistics is provided by the author in some nations which wish to enter the EU. Candidates for entry to the EU. The statistics show a clear increase in road transport and a decrease in rail transport. আচ্ছা, প্যাসেজ সিটা আমরা একটু দেখি। হ্যাঁ, প্যাসেজ সিটা আমরা একটু দেখেন। Some important transport statistics is provided by the author। হ্যাঁ, দেখেন, একটা ভিডিও বানানো হ্যাঁ, ভিডিওটা, 6 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, আপনি দেখে নিচ্ছি প্যাসেজ সি। হ্যাঁ, জাস্ট মিনিট। আচ্ছা, প্যারাগ্রাফ সি আর কি। হ্যাঁ, প্যারাগ্রাফ সি, এখানে যে বলা হচ্ছে যে আপনার এখানে একটা স্ট্যাটিস্টিক্স শো করতেছে যেটা ক্লিয়ার ইনক্রিজ ইন রোড ট্রান্সপোর্ট। হ্যাঁ, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ডিক্রিজ ইন রেল ট্রান্সপোর্ট, মানে রোড ট্রান্সপোর্টটা যেটা ইনক্রিজ করছে এবং ডিক্রিজ ইন রেল ট্রান্সপোর্ট, মানে ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হচ্ছে সেই অনুযায়ী the strong economic growth expected in countries which are candidates for entry to EU will also increase transport flows, in particular road haulage traffic. In 1998, some of these countries already exported some more than twice their 1990 volumes and imported more than 5 times their 1990 volumes. And although many candidate countries inherited a transport system which encourages rail
the distribution between modes has tipped sharply in favor of road transport since 1990। মানে এই কথার মধ্যে এটাই মানে সামারাইজ করলে এটাই বোঝা যায়, between 1990 and 1998 road haulage increased by 19.4, মানে পার্সেন্টেজ ইনক্রিজ, এটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে, হ্যাঁ, রোড হলেজ, which during the same period rail haulage decreased। রোড যে স্ট্যাটিস্টিকটা কি শো করছে যে রোড ট্রান্সপোর্ট যেটা এটা কি ইনক্রিজ করেছে, এবং স্ট্যাটিস্টিক্স থেকে বোঝাই যাচ্ছে যে রেল ট্রান্সপোর্টটা ডিক্রিজ করেছে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা একটা একটা হচ্ছে ট্রান্সপোর্ট ট্রেন্ড, এটা একটা ট্রান্সপোর্ট ট্রেন্ড, তাই না? মানে এই এই ইয়েদের বিরুদ্ধে বোঝা যাচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্সটা ওরা দিচ্ছে এটা এই জন্য বোঝার জন্য যে রোড ট্রান্সপোর্টেশনটা ইনক্রিজ করেছে, রেল ট্রান্সপোর্টেশনটা ডিক্রিজ করেছে, সুতরাং এটা একটা ট্রান্সপোর্ট ট্রেন্ড। হুম, ইউরোপিয়ান ইউনিয়নের এটা একটা, কান্ট্রিগুলোর এটা একটা ট্রান্সপোর্ট ট্রেন্ড। ঠিক আছে, তাহলে উত্তর হবে 9। হ্যাঁ, উত্তরটা হবে 9। ঠিক আছে, ও না 9 না, এটা হচ্ছে জাস্ট মিনিট, 11 ইলেভেন, হবে। 11 সরি। ট্রান্সপোর্ট ট্রেন্ডস এন্ড ট্রান্সপোর্ট ট্রেন্ড কমিউনিকেশন। মূলত আপনাকে বুঝতে হবে, ট্রান্সপোর্ট ট্রেন্ড ইউ কান্ট্রিগুলোর একটা ট্রান্সপোর্ট ট্রেন্ড, এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এটা স্ট্যাটিস্টিক দিয়েছে, এটা আপনি বের করে নিয়ে আসবেন কিভাবে, দুটো কম্পেয়ার করা হয়েছে, যখন দুটো কম্পেয়ার করে দুটো স্ট্যাটিস্টিক্স তখন এটা একটা ট্রান্সপোর্ট ট্রেন্ড হয়। তারা ভাই এটাই এটাই বলেছিলেন না? আচ্ছা, না স্যার, আমি তো ভুল বলছিলাম ও সম্ভবত। আচ্ছা, এটা ভুল ছিল না। আচ্ছা, এটা আসলে মেইনলি এটা সামারাইজ করে এটাই উত্তরটা এভাবে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে কি যে এটা ট্রান্সপোর্ট ট্রেন্ড, সোজা কথা, হ্যাঁ, এটা মানে আহ, ওইভাবে কিওয়ার্ডটা দিয়ে বোঝা যাবে না, এটা সামারাইজ করে বুঝে নিতে হবে যে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর এটা একটা ট্রান্সপোর্ট ট্রেন্ড, হুম, ট্রান্সপোর্টের হুম। একটা ট্রেন্ড। হ্যাঁ, আচ্ছা। তো আবার এক একটা প্যারাগ্রাফে না এক এক ধরনের ইন্ডিকেশন থাকে। তাহলে এই যে সাবধান, হ্যাঁ, মানে দেখা যাচ্ছে কি সাবধান। যে অনেক সময় শুধুমাত্র সামারাইজ করেও আপনি বের করতে পারেন, যে এখানে কিছু আপনার স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হয়। এটা ওরা একাডেমিকে খুব বেশি কেন এটা করে, কারণ একাডেমিকটা হচ্ছে ফর হায়ার স্টাডি। হায়ার স্টাডিতে স্টুডেন্টরা যাতে সেখানকার রিসার্চ ম্যাটেরিয়ালস পড়তে পারে, এমনকি এই যে আপনার একাডেমিক যে দিচ্ছেন, একাডেমিক দিয়ে কিন্তু পিএইচডি, এমএস, থিসিস, রিসার্চ ওরকম অনেক বেশি করে। হ্যাঁ, শুধুমাত্র আন্ডারগ্রেডে যে বেশি পড়ে তা না, প্রচুর রিসার্চ বেসড মানে আপনার অ্যাডমিশনে তারা মানে ভর্তি হয় আর কি, হ্যাঁ, অ্যাডমিশন বা কোর্সগুলোতে ভর্তি হয়, পিএইচডি থাকে, পোস্ট ডক থাকে, তারপরে বিভিন্ন ধরনের আর কি, হ্যাঁ, এমএস থাকে, হ্যাঁ, সো মাস্টার্স, এগুলো সব রিসার্চ বেসড। ওরা চায় যে আপনি যেন এই ধরনের ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করতে পারেন। এগুলো এভাবে ক্রিটিক্যাল করে দেওয়ার অর্থটা কি? আপনার মাথায় প্রশ্ন আসবে যে এরকম কেন ক্রিটিক্যাল করে দেওয়া হচ্ছে। উত্তরটা হচ্ছে যে আপনি যাতে এই অ্যানালাইসিস গুলো পড়ে বুঝতে পারেন, এবং আপনার যাতে কোনো সমস্যা না হয়, যে নেক্সট যখন আপনি অ্যাডমিশন নেবেন তখন যেন সেখানকার কোর্সগুলো খুব সহজে বুঝতে পারেন। কঠিনগুলো যখন পড়ে পড়ে নেবেন তখন আপনার আহ, আপনার কোর্সের ম্যাটেরিয়ালস গুলো সহজ মনে হবে। একইভাবে সিমিলারলি আপনি যখন খেয়াল করবেন যে জিটি জিটি দিয়ে মানুষ, যেমন তালাত ভাই বোধহয় জিটি দিবেন, তাই না তালাত ভাই? নাকি একাডেমিক দিচ্ছেন কোনটা? তালাত ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, জিটি বা জেনারেল ট্রেনিং আইএলটিএস এ দিয়ে মানুষ কি করে, বেসিক্যালি এটা হচ্ছে যে ইমিগ্রেশনের জন্য। তো ইমিগ্রেশন দেওয়ার পরে একজনের কি ধরনের ইংলিশ দরকার হয়, সেখানকার জবে অ্যাটাচ, আপনাকে অ্যাডজাস্ট হয়ে যাওয়া, হ্যাবিচুয়েট হওয়া, সেখানকার লাইফে হ্যাবিচুয়েট হয়ে যাওয়া, সেখানে অ্যাডজাস্ট করে নেওয়া, এই দুটো জিনিসই তো মূলত অ্যাডজাস্ট করে নিতে হয়। সো যখন সেখানকার লাইফে, সোশ্যাল লাইফে আপনি হ্যাবিচুয়েট হবেন, তখন তো সেখানকার কথাবার্তা, কমিউনিকেশন, এগুলোই বেশি, কমিউনিকেটিভ ইংলিশটা বেশি থাকে, এবং সেখানকার জবের জন্য যেটুকু দরকার সেই লেভেলের ইংলিশটা আপনাকে এই জেনারেল ট্রেনিং আইএলটিএস থাকে। ঠিক আছে, সো জেনারেল ট্রেনিং আইএলটিএস শুধুমাত্র পিআর যারা নিয়ে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, এই ধরনের দেশে যেগুলো যারা পিআর নিয়ে যায়, বা বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অনেকে ভর্তি হয়, সরি ডিপ্লোমা বেসড না, সরি ডিপ্লোমা বেসড না, এটা হচ্ছে যে স্পেশাল ডিমান্ড লিস্ট থাকে, যেমন ধরেন নার্সিং বা এই ধরনের অনেক কিছু প্রফেশন আছে যেগুলোতে জিটি 5.5 হলেও অনেকে ভিসা পেয়ে যায়। একজন হেলথ টেকনোলজিস্ট আমাদের স্টুডেন্ট আছেন,
তার দরকার হচ্ছে 5.5। তার 5.5 পেলেই ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি অ্যাপ্লাই করলে ওনার ভিসাটা হচ্ছে টপ ডিমান্ড লিস্টে। মানে ওনার ভিসা প্রসেসিং আগে হবে, অন্যগুলো পরে হবে, কারণ ওনার ভিসাটা হচ্ছে টপ ডিমান্ড লিস্টে আছে। যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম হচ্ছে প্যারাগ্রাফ সি পড়লাম না? আচ্ছা, তারপর প্যারাগ্রাফ ডিতে চলে আসি আমরা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। স্যার এই স্ক্রিনটা একটু শেয়ার করলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি এখানে একটু শেয়ারিং এ একটু সমস্যা ফেস করছি, আমি যেটা থেকে পড়াচ্ছি। আহ, just a minute। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি, আজকে আমি শেয়ার করতে একটু সমস্যা আছে, আপনি একটা কাজ করেন। আইএলস যাদের কার কাছে বই নেই, কাদের কাছে বই নেই একটু বলেন তো। স্যার আমার কাছেও নাই, আমার কাছে যে পিডিএফটা আছে। ও, পিডিএফটা আছে না? স্যার পিডিএফটা আপনি পিডিএফটা ওপেন করলে সেখানেই পেয়ে যাচ্ছেন, সেখান থেকে একটু দেখে নেন প্লিজ। কারণ আমি তো বলে, পিডিএফ এর কত নাম্বার, 21 নাম্বার পেজে তো স্যার পাচ্ছি না। আচ্ছা দেখেন, হচ্ছে পিডিএফ এ টেস্ট 1, ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমস। হ্যাঁ, ইউরোপিয়ান। এটা 22 পেজ স্যার। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট থাকতে পারে, হ্যাঁ, কারণ এই বইটা হচ্ছে আমাদের সোজা কথা নীলক্ষেত কপি আর কি, নীলক্ষেত কপি, মানে ঢাকার লোকাল কপি আর কি, হ্যাঁ। সো মেইন বই যেটা কেমব্রিজের বই থেকে একটু হয়তো পেজে কম বেশি হতেও পারে। হুম। এখানে প্রথম টেস্টটাই কিন্তু একদম প্রথম দিকে আছে, হ্যাঁ। আপনি পেয়েছেন? আমার কাছে বইটা ছিল, আমি খুঁজে পাচ্ছি না, আমি এখানে বইটা তো আমার IELTS ছিল, আমি এটাকে কি শেয়ার করেছিলাম? শেয়ার করে দেওয়ার কথা। আচ্ছা, আমি এর নেক্সট ক্লাসের থেকে আমি এটা ব্যবস্থা করবো আর কি সেখানে। আহ, আর যাদের বই পান নাই তারা একটু অফিস নাম্বারটা একটু কাইন্ডলি একটু নক করে দিই, কালকে সকাল 11টার পরে কাইন্ডলি একটু নক করে দিবেন আমাদের অফিসের নাম্বারে, হ্যাঁ। যে বইটা আপনাদের খুব লাগবে, আইএলটিএস 10টা। আমার মনে হয় এটা অন দ্য ওয়ে আছে, মানে হয়তো বা খুব শীঘ্রই পেয়ে যাবেন, হ্যাঁ। তারপরেও আমাদের কি শুধু 10টাই দেওয়া হবে নাকি অন্যগুলো দেওয়া হবে? না, আইএলটিএস 10টাই দেওয়া হবে। আপনারা চাইলে অন্যগুলো আপনি কিনে নিতে পারেন। এটা আপনার হয়তো বা বিভিন্ন জায়গায় অনলাইনে অনেক বই সেখান থেকেও কিনতে পারেন, বা সরাসরি এখন তো প্রত্যেকটা মানে আপনার মহল্লা বা নিয়ার বাই যে কোনো লাইব্রেরিতেও এটা পাওয়া যায়। আমি দেখেছি, আমি চেক করার জন্য দেখেছি যে আমাদের এখানে আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আর আমি একটা বই আপনাদের শেয়ার করেছিলাম, ক্যান এনিওয়ান রিমেম্বার, ক্যামব্রিজ ভোকাবুলারি ফর আইএলটিএস, একটা বই শেয়ার করেছিলাম। আপনারা কি পেয়েছেন বইটা? দেখেছিলেন বইটা? মানে দেখি কি, নাই। নো স্যার। এটা কেমব্রিজের একটা ভোকাবুলারি, হ্যাঁ, ভোকাবুলারি, একটা কেমব্রিজের অফিসিয়াল বই আর কি এটা, হ্যাঁ, ভোকাবুলারির উপরে বিল্ড করার জন্য। এটা খুবই ইফেক্টিভ, একটু সময় নিয়ে জিনিসটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের। এটা খুব ভালো বই। বইয়ের তো আসলে ইনফ্যাক্ট শেষ নেই, অনেক বই আছে, অনেক বইয়ের ম্যাটেরিয়ালসের অভাব নাই আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু share করবো। আমার কাছে পিডিএফটা আমার কাছে ছিল, বাট এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। এনিওয়ে, আমি সময় নষ্ট করছি না আসলে, অলরেডি কিছুটা সময় অলরেডি চলে গিয়েছে। আচ্ছা, আচ্ছা, এরপর একটা হচ্ছে, আচ্ছা প্যারাগ্রাফ ডিটা, হ্যাঁ, প্যারাগ্রাফ ডি। আচ্ছা, যার কাছে পিডিএফ আছে ওনার পিডিএফটা আপনি আম, আপনি কি একটু শেয়ার করতে পারবেন? পিডিএফটা দেবো স্যার? পিডিএফটা আপনি এখানে এখানে কি শেয়ার করতে পারবেন? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি শেয়ার করে দেন, এখানে আপনি শেয়ার করতে আচ্ছা পারবেন? দিচ্ছি স্যার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আপনার আমি কাছে আপনার, আছে? জি স্যার আছে। আচ্ছা, ইনফ্যাক্ট আমি সম্ভবত পিডিএফটা দিয়েছিলাম, কিন্তু রাইট নাও এখন আমার পিসিটা একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, যার কারণে আমি একটু মানে সময় লাগবে, কারণ ক্লাসের মাঝখানে এটা করতে গেলে সমস্যা হবে, সময়টা শুধু নষ্ট হবে। আমি স্যার দিয়ে দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ দিয়েছেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ঠিক আছে। এটাকে আমি দিয়েছিলাম অনেক সময়। জি আপনি দিয়েছেন স্যার। না না না, এটা তো আপনার এসেনশিয়াল গ্রামারটা। এইটাই তো শুধু পাইছি স্যার, আর তো ও, কিছু। এটা তো আমাদের যে স্পোকেন ইংলিশের কোর্সে যেটা পড়ানো হয়, স্পোকেনের ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই বইটা আমাদের কাছে নাই স্যার, আপনি যেটা দিয়ে পড়াচ্ছেন তাহলে। আচ্ছা, আপনি কি দুইটা কোর্সে এনরোল করা আছে, অ্যাডমিশন নেওয়া আছে না দুইটা কোর্সে? না, আমি শুধু একটাই স্যার, স্পোকেন ইংলিশ। আপনি স্পোকেন ইংলিশে?
জি। ও আচ্ছা আচ্ছা। আপনি তাহলে এটা আইএলটিএস এর ক্লাস চলছে, তো আপনি আসলে ভুল করে, আমি আসলে স্পোকেন আজকে আহ, মানে আমি ভুল করে সেখানেও মেসেজ দিয়েছিলাম, বোধহয় পরে সেটা আমি ডিলিট করেছি। তো আপনার ক্লাস কিন্তু এটা না, আপনি ভুল করে চলে আসছেন ইনফ্যাক্ট। আচ্ছা, আচ্ছা, আপনি লিভ নিতে পারেন, হ্যাঁ লিভ নিতে পারেন, ঠিক কারণ আছে। হ্যাঁ কারণ এটা আইএলটিএস এর ক্লাস তো। আইএলটিএস এর ক্লাস আপনার জন্য এটা ইয়ে হবে আর কি, কঠিন হবে, বা আপনার জন্য আসলে যেহেতু দরকার হবে না। আচ্ছা, তো আপনি তাহলে লিভ নিয়ে নেন। হুম। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে সো যেটা বলছিলাম, আমিও একটু কনফিউজ ছিলাম যে আসলে ওনার তো মানে আমি আইএলটিএস এর ক্লাসে আমি ওনাকে দেখিনি, আমি একটু কনফিউশন হচ্ছিল, কনফিউজ হয়ে গেছিলাম। এনিওয়ে, আচ্ছা তাহলে প্যারাগ্রাফ ডিটা আমরা একটু দেখি, হ্যাঁ ওকে। প্যারাগ্রাফ ডিটা দেখেন, আফটার দ্য ফার্স্ট লাইন নিউ ইম্পারেটিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে আপনারা দেখেন প্যারাগ্রাফ ডিতে আমরা একটু দেখি যে প্রথম লাইনের পরে যে নিউ ইম্পারেটিভ, হ্যাঁ, a new imperative sustainable development offers an opportunity for adapting the EU's common transport policy, হ্যাঁ ঠিক আছে। however, a new imperative sustainable development offers an opportunity for adapting the EU's common transport policy, আচ্ছা। স্যার, this এটা this ইউ এস, এটা কি পড়বো স্যার মূলত? হ্যাঁ হ্যাঁ। ই ইউ এস, এটা ইউজ করবো? ও, ইউটা মূলত আপনার ইউরোপিয়ান ইউনিয়ন আর কি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ইউরোপিয়ান আর এসটা ইউনিয়ন। কি বোঝাচ্ছে স্যার? জি জি। ইজ, ইসি? ইজ হবে নাকি? কোনটা ইসি? মানে ই যে ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ইজ হবে, এসটা ইজ হবে? ইউরোপিয়ান ইউনিয়নস কমন ট্রান্সপোর্ট পলিসি, ইউরোপিয়ান ইউনিয়নের কমন ট্রান্সপোর্ট পলিসি, হ্যাঁ এটা বোঝানো হচ্ছে। আর আচ্ছা, এসটা কি বোঝালো স্যার? কোনটা? এফ? ইউ, এই যে ইউ এস অ্যাপোস্ট্রফি এস, ও মানে এস অফ, অফ ইউ না এর, এস এস। এস এস মানে ইউ ইউ এর, অর্থাৎ ইউ এর এস, ও আচ্ছা আচ্ছা, ইউ এর, হ্যাঁ প্রোনাউনের ব্যবহার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইউ এর এর। ব্যবহার হচ্ছে আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের হ্যাঁ হ্যাঁ কমন ট্রান্সপোর্ট পলিসি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন, অবজেক্টিভ কথাটা আছে না প্রথম লাইনের পরের লাইনে, ঠিক আছে। Uh, a new imperative, sustainable development, offers an opportunity for adapting the EU's common transport policy. ইউর নতুন যে ট্রান্সপোর্ট পলিসিটাকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য, হুম, দিস আচ্ছা। অবজেক্টিভ agreed by the Gothenburg European Council has to be achieved by increasing environmental consideration। অনেক কথা থাকবে যেগুলো আপনার দরকার নেই, হ্যাঁ এখানে একটা খেয়াল করেন, এখানে কিওয়ার্ডটা হচ্ছে আপনার অবজেক্টিভ, হ্যাঁ এখানে দেখেন অবজেক্টিভ ধরে আপনি বের করতে পারবেন, হ্যাঁ অবজেক্টিভ মানে হচ্ছে কি একটা টার্গেট বা আচ্ছা। একটা গোল বা এরকম কিছু, ঠিক আছে। তাহলে ইউজ কমন ট্রান্সপোর্ট, মূল কথা হচ্ছে ইউজ কমন ট্রান্সপোর্ট পলিসি, নিউ ইম্পারেটিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা অফার করে একটা অপরচুনিটি ফর অ্যাডাপ্টিং ইউজ কমন ট্রান্সপোর্ট পলিসি। উই ফাইন্ড, যেটা আমরা যে দেখতে পাই যে একটা অবজেক্টিভ একটা শব্দ আছে, অ্যান্ড ইন দ্য লাস্ট লাইন যেটা সব শেষে বলা হচ্ছে ওই দ্য টাইম নিডেড টু ইমপ্লিমেন্ট দ্য অবজেক্টিভ ইন 30 টাইম। দেখেন লাস্ট লাইন একটা, আমরা চলে যাই একদম শেষের দিকে, হ্যাঁ একদম লাস্টের দিকে খেয়াল করছেন, একদম লাস্ট লাইনে আছে ট্রান্সপোর্ট সিস্টেম আইডিয়ালি will ideally be in place in 30 years time, that is by 2040। হুম, 30 ইয়ার্স এর টাইম মানে একটা লং টাইম, একটা গোল, একটা লং টাইম বা লং একটা লম্বা সময়ের জন্য একটা গোল, মানে যে সময়টা এখানে উল্লেখ করে দিয়েছে 30 বছরের একটা গোল বা টার্গেট, হ্যাঁ। সো উই ফাইন্ড দ্য অবজেক্টিভ। তাহলে এইখানে কি হতে পারে সবাই একটু বলেন তো, মোটামুটি আমি বোঝা গেছে কিন্তু কিছুটা, যে এটা একটা অবজেক্টিভ ইউরোপিয়ান ইউনিয়নের কমন ট্রান্সপোর্ট পলিসিটা, হ্যাঁ এটাই মূলত অবজেক্টিভ, এটা একটা লম্বা সময় একটা গোল, হ্যাঁ। A fresh and important long-term goal. হ্যাঁ এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, ঠিক আছে। এখানে একটা ভুল আছে, মানে এটা হচ্ছে ওই প্রিন্টিং মিস্টেক আর কি, হ্যাঁ
গোল। রেল হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। এখানে লং টার্মটা আমরা কিভাবে বুঝতে পারছি? 30 ইয়ার্স টাইম, 30 বছর, 30 বছর ধরে লম্বা সময়, 30 বছরের লম্বা সময়ের একটা গোল, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে নাম্বার কত? এক। এক, 1 নাম্বার। ওকে, এরপরে আমরা চলে আসি প্যারাগ্রাফ ইতে, ঠিক আছে। প্যারাগ্রাফ ইতে, আচ্ছা এখানে কি বলা আছে? প্যারাগ্রাফ ইতে এনার্জি কনজাম্পশনের একটা ইফেক্ট, হুম, ট্রান্সপোর্ট, এনার্জি কনজাম্পশন হচ্ছে না বলো। এনার্জি কনজাম্পশনের একটা ইফেক্টের কথা বলা হয়েছে ট্রান্সপোর্ট সেক্টরে, ট্রান্সপোর্ট সেক্টর যেটা এনভায়রনমেন্ট, অন দ্য এনভায়রনমেন্ট। আম, এটা এটা স্ট্যাটিস্টিক প্রোভাইড করা হয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড। এটা প্যারাগ্রাফটা এভাবে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড এমিশন আর প্রজেক্টেড টু রাইজ বাই 50% বাই 2020 বিকজ অফ দ্য ইনক্রিজ অফ দ্য ট্রাফিক। মানে ব্যাপারটা হচ্ছে কি যে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া হচ্ছে এখানেও, কার্বন ডাইঅক্সাইড এমিশনের বিষয়ে বলা হচ্ছে। আচ্ছা, এবং 2020 সালের মধ্যে এটা কি করবে? প্রজেক্টেড টু রাইজ বাই 50%, মানে 50% বাড়বে বিকজ অফ দ্য ইনক্রিজ অফ ট্রাফিক। কেন? ট্রাফিকটা বেড়ে যাবে, সো আপনার কার্বন এমিশন, কার্বন ডাইঅক্সাইড যে এমিশনটাও বেড়ে যাবে বাই 50, 2020 সাল পর্যন্ত 50% পর্যন্ত বেড়ে যাবে। তাহলে এনভায়রনমেন্টকে অনেক হেভিলি পে করতে হবে। এনভায়রনমেন্ট হেভিলি মানে পে করছে বা এফেক্ট করছে, হ্যাঁ। মানে আমাদের পরিবেশকে অনেক বেশি ক্ষতি স্বীকার করতে হচ্ছে এই রাইজিং CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এনভায়রনমেন্টের যে এই যে হেভি লস বা হেভিলিতে পে করতে হবে, এই একটা বিষয়, হুম। এবং মানে রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পেরেছেন? মূল বিষয়টা হচ্ছে যে এটাও আপনাকে সামারাইজ করে বের করে নিয়ে আসতে হবে যে এনভায়রনমেন্টকে অনেক বেশি কস্ট দিতে হবে, অনেক বেশি মানে পে করতে হবে বলে ইন সেন্স আমরা তো পে করতে হবে বলতে বলতে তো ওইভাবে ওই পে না, তাকে লস বা অনেক ক্ষতির শিকার হতে হবে, হ্যাঁ, হেভিলি পে করতে হবে বিকজ অফ কি? রোড ট্রান্সপোর্ট, মেইনলি রোড ট্রান্সপোর্ট ইনক্রিজ করার জন্যই তো এই কার্বন ডাইঅক্সাইড এমিশনটা বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণটা এমনকি 50% পর্যন্ত বেড়ে বেড়ে যাবে, হ্যাঁ। যার কারণে এই এনভায়রনমেন্টকে অনেক বেশি প্রাইস পে করতে হবে, এনভায়রনমেন্টকে অনেক বেশি পে করতে হবে, ঠিক আছে। সো এটা কোনটা হতে পারে বলেন আপনারা? চাইলে একটু স্কিম করে, অর্থাৎ একটু চোখ বুলিয়ে নিতে পারেন, হুম। এটা মানে এখানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে কিছু সামান্য, মূলত এটা বোঝানোর জন্য যে এই যে এনার্জি কনজাম্পশন কেন বেশি হচ্ছে, কারণ হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টরে এখানে যে কার্বন ডাইঅক্সাইড এমিশন বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এমিশন বেশি হওয়ার কারণ হচ্ছে যে আহ, অনেক বেশি ট্রান্সপোর্ট বা এখানে বেশি 50% বেড়ে যাবে, হ্যাঁ। যার কারণে আম, এটা পরিবেশ ক্ষতির শিকার হবে, হুম। এবং এটা মূলত হচ্ছে রোড ট্রান্সপোর্টের জন্য, হ্যাঁ। রোড ট্রান্সপোর্টে কিছু অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড এমিশন হয় না, অনেক বেশি মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হয়। তারা ডাটা দিয়েছে, দেখা যাচ্ছে 50%-এর বেশি, 50% পর্যন্ত 2020 সালের মধ্যে আপনার ট্রাফিক যে বেড়ে যাবে, এর কারণে কার্বন ডাইঅক্সাইড এমিশন বেশি হবে, ঠিক আছে। তাহলে এনভায়রনমেন্টাল যে একটা ক্ষতির শিকার রোড ট্রান্সপোর্ট, হ্যাঁ। রোড ট্রান্সপোর্টের যে এনভায়রনমেন্ট যে ক্ষতি, রোড ট্রান্সপোর্টে এনভায়রনমেন্টের যে ক্ষতিটা, সেটাই মূলত এখানে বোঝানো হয়েছে। ক্ষতিটা বলতে এখানে কস্ট শব্দটাতে বোঝানো হয়েছে, ঠিক আছে, হেভিলি পে। তাহলে এখানে কোনটা হয় বলেন তো? 5, the environmental cost of এনভায়রনমেন্টাল road. কস্ট অফ রোড ট্রান্সপোর্ট। এখানে এখানেও আপনাকে সামারাইজ করেই বের করতে হবে, কারণ এখানে বিষয়টা হচ্ছে যে দুটো ডাটা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে আসলে ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে, এখানে আসলে তেমন কিছু হাইড করেনি যে এখানে ইনক্রিজ হবে, কার্বন ডাইঅক্সাইড এমিশনটা বেশি হবে। এমিশন বেশি হলে ডেফিনেটলি দ্য এনভায়রনমেন্ট ইজ পেইং হেভিলি। আচ্ছা, তাহলে আনসার ইজ নাম্বার 5, দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রোড ট্রান্সপোর্ট, ঠিক আছে। এখানে দেখবেন, এখানে ওরা কিন্তু লিখতে পারতো যে এনভায়রনমেন্টাল
ড্যামেজ ডিউ টু রোড ট্রান্সপোর্ট, তাই না? তাহলে কিন্তু আপনার পক্ষে আরো সহজে বের করা যেত দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রোড ট্রান্সপোর্ট। রোড ট্রান্সপোর্টের যে একটা এনভায়রনমেন্টাল কস্ট আছে, সেটা হচ্ছে ওদের মেইন, এটা মেইন সেন্টেন্সটা হচ্ছে রোড এই ট্রান্সপোর্ট। এনভায়রনমেন্টাল কস্ট বলতে পরিবেশগত ক্ষতির এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু ওরা যদি এইভাবে আপনি বলতো যে পরিবেশগত ক্ষতি, এনভায়রনমেন্টাল ড্যামেজ বা এনভায়রনমেন্টাল এটা এফেক্ট বা এই ধরনের কিছু বলতো, তাহলে আপনি আরো সহজে বের করতে পারতেন, আরো ফাস্ট। কিন্তু ওরা একটু অন্যভাবে দিয়েছে, বাট মূল বিষয়টা একই। আচ্ছা, মূলত হচ্ছে এনভায়রনমেন্টাল ড্যামেজ, এনভায়রনমেন্টাল কস্ট একটু ডিফারেন্টলি বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্যারাগ্রাফ জি, না, হ্যাঁ, জিতে চলে আসি। আচ্ছা, প্যারাগ্রাফ জিতে একটা সলিউশন একটা দেওয়া হয়েছে, একটা সলিউশন প্রপোজ করা হয়েছে, যেটা রোড ট্রান্সপোর্ট, মানে কিছু প্রাইসিং কথা বলা হয়েছে। হ্যাঁ, কনসেন্ট্রেটস অন রোড ট্রান্সপোর্ট অনলি থ্রু প্রাইসিং, প্রাইসিং এর কথা বলা হয়েছে। এটা কারণ হচ্ছে, আচ্ছা, এর আগের প্যারাগ্রাফে আপনার ট্রান্সপোর্টের কিছু রিব্যালেন্স, হ্যাঁ, প্যারাগ্রাফ ইতে আবার কিছু ট্রান্সপোর্টের রিব্যালেন্সের কথা উল্লেখ আছে। হুম। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলি, এই প্যারাগ্রাফটা একটু ডিফারেন্ট, একটু আপনার আলাদা। এখানে ডিরেক্ট ইন্ডিকেশন নাই। কিছু কিছু আইএলটিএস এর কোশ্চেনে আপনি পাবেন এগুলো, একেবারেই আপনি দেখবেন যে আম, আপনি তেমন কিছু পাচ্ছেন না, মোটামুটি একটা ধারণা, মোটামুটি হালকা একটু ধারণা পাচ্ছেন। হ্যাঁ, এরকম কিছু কোশ্চেন থাকবেই, প্রতিটা আইএলটিএস থাকবে। হ্যাঁ, এটা আপনাকে ওই ওই ধরনের কোশ্চেনের সঠিক অ্যান্সার করা মানে হচ্ছে আপনি একেবারে টপ স্কোরারের দিকে চলে যাওয়া। হুম। আচ্ছা, এটা থাকবে, এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট কোশ্চেন থাকে, বা এরকম যেটাই বলেন, দুইটা তিনটা বা চারটা পাঁচটার যদি ধরেন, চারটা পাঁচটা এত বেশি না, এই ধরনের কিছু কোশ্চেন থাকবে। এগুলো একদম ধরেন আপনাকে একদম, মানে যেটা হচ্ছে এসির মধ্যেও মানে একটা আপনার ঘেমে যাবেন আর কি, এরকম বিষয়। বাট এটা ব্রেন স্টর্মিং করে বের করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এইখানে প্যারাগ্রাফ জিটা একটু আমরা পড়ার চেষ্টা করি। The first approach would consist of focusing on road transport solely through pricing. এখানে একটা খেয়াল, তাহলে প্রাইসিং একটা কথা বলা হলো, ঠিক আছে, মনে রাখবেন। হুম। থ্রো প্রাইসিং, ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট solely through pricing. আচ্ছা, this option would not be accompanied by complementary measures in the other modes of transport. In the short term, it might curb the growth in road transport through the better loading ratio of goods vehicles and occupancy rates of passenger vehicles expected as a result of the increase in the price of transport. However, the lack of measures available to revitalize other modes of transport would make it impossible for more sustainable modes of transport to take up the baton. আচ্ছা, তাহলে এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করেন। হুম। চার্জিং, এটা চার্জিং এর কথা বলা হচ্ছে না, প্রাইসিং বা চার্জিং। হ্যাঁ, প্রথমে কিন্তু প্রথম লাইনেই কিন্তু আছে। প্রথম হ্যাঁ, চার্জিং, প্রথমে প্রাইসিং আছে, আবার প্রাইসিং, এদিকেও আছে যে প্রাইসিং প্রাইস এন্ড রিলেটেড। চার্জিং। আচ্ছা। আচ্ছা, আর একটা কথা, অ্যালোন কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, মানে সোললি বা অ্যালোন, এই কথাটা বলা হচ্ছে। আবার একটা কার্ভ নামে একটা কথা আছে, কার্ভ নামে একটা ওয়ার্ড আপনি পেয়েছেন, কার্ভ, কার্ভ, জি, CURV। পাইছি। কার্ভ মানে এটা রেস্ট্রিক্ট করা বা এই ধরনের কিছু, কার্ভ। বক্র আচ্ছা, বা কার্ভ, কার্ভ মানেটা যদি আপনি জানেন, কার্ভের সিনোনিম জানতে পারলে আপনি আনসারটা আপনি পেয়ে যাবেন। কার্ভ মানে হচ্ছে রেস্ট্রিক্ট করা, ঠিক আছে? আচ্ছা, রেস্ট্রিক্ট করা, তার মানে উত্তরটা কি হবে? প্রাইসিং এর বিষয়ে আমি প্রথমে বলে নিচ্ছি, এটা হচ্ছে প্রাইসিং এর বিষয়, চার্জিং বা প্রাইসিং এর বিষয়। আচ্ছা, প্রাইসিং মানে হচ্ছে চার্জিং। আচ্ছা, প্রথমেই বলে নেওয়া হচ্ছে এটা চার্জিং, প্রাইসিং এর কোনো একটা ইস্যু আছে। আপনি কিন্তু এত ডিপে যাবেন না, খুব বেশি ডিপে গেলে কিন্তু আপনার সময়টা নষ্ট হবে, আপনার ডিপে যাওয়া যাবে না এখানে। তাহলে কি হতো, প্রথম প্রাইসিং এর বিষয়ে একটা কথা বলা হচ্ছিল, এবং কার্ভের কথা বলা হচ্ছে। যখনই কার্ভ কথাটা বলবে, কার্ভ করা, কোন ডিক্লাইন করা, রেস্ট্রিক্ট করা, কোনো কিছু বাধা দিয়ে দমিয়ে নেওয়া, এটা হচ্ছে কার্ভ। এই কার্ভের কথা যখন বলা হয়েছে তখন রেস্ট্রিক্ট কথা, কার্ভের সিনোনিমটাই হচ্ছে রেস্ট্রিক্ট। আচ্ছা, রেস্ট্রিক্টিং রোড ইউজ
থ্রো চার্জিং পলিসিস অ্যালোন। চার্জিং পলিসিস অ্যালোন, এখানে একটা কথা আছে দেখবেন, সোললি। আপনারা কি সোললি কথাটা পেয়েছেন? জি। জি স্যার। সোললি মানে অ্যালোন, মানে সোললি মানে সিঙ্গেল পার্সন, সিঙ্গেল হ্যান্ডেডলি, এরকম অ্যালোন। আচ্ছা, এখানে আপনি এইভাবে বের করে নিয়ে আসতে হবে। আপনি এখানে বলতে পারেন যে না, এখানে তো তেমন কিছুই বলা নাই। হ্যাঁ, কিছু বলা নাই, এটা সত্যি। আপনি আমি আমি কিন্তু আসলে এটা ভুল আনসার বের করেছি, আচ্ছা এটা আচ্ছা, আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ এটা হচ্ছে কার্ভের মানেটা। কার্ভের এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানেও একটা ব্যাপার যে হয়তো বা আপনি মনে করতে পারেন যে আমি তো কার্ভের মানেটা জানি না। হ্যাঁ, ঠিক আছে, কার্ভের মানেটা হয়তো বা কেউ নাও জানতে পারেন, কিন্তু কার্ভের মানেটা জানলে আপনার কাছে খুব ইজিলি বের করতে পারবেন। আচ্ছা, এখন চার্জিং যে বিষয়টা, চার্জিং মানে প্রাইসিং বিষয়টা, প্রাইসিং মানে হচ্ছে চার্জিং, এই বিষয়টা জানলেও আপনি অনেকখানি কাছাকাছি চলে আসবেন। ঠিক আছে, আর সোললি মানে হচ্ছে অ্যালোন, মানে সিঙ্গেল হ্যান্ডেডলি। হুম, সো এটার কথা বলছি। এখন আপনি ভিতরে ইনার মিনিংটা, ওই যে এগুলো তো আগেরগুলো মোটামুটি আপনি ধরেন একটা ইয়েতে পেয়ে গেছেন, মোটামুটি সামারাইজ করে আমরা পেয়েছি। এখন আমরা এগুলো কিছু কিছু জিনিস সূত্র ধরে বের করা, মানে রহস্য। ওই যে আমাদের দেশের ডিবি বা যে ডিরেক্টিভ ব্রাঞ্চ, ওরা কি করে, কিছু ক্লু, হাতের কাছে কিছু ক্লু থাকে। হ্যাঁ, ওদের তো ওই সেই ক্লু ধরেই ক্রিমিনাল যারা আছে তাদেরকে বের করতে হয়। খুব অল্প সূত্র থাকে, বাট ওদের টার্গেট হচ্ছে যে ওদেরকে ওই সূত্রটা ধরেই ওদেরকে আগাতে হবে। তো যাই হোক, এরকম কিছু থাকে। আচ্ছা, এরপরে তাহলে আমার আনসার হচ্ছে রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রো চার্জিং পলিসিস অ্যালোন। আচ্ছা, এরপর এটা হচ্ছে প্যারাগ্রাফ এইচটা চলে আসি আমরা। আচ্ছা, প্যারাগ্রাফ এইচটাতে আচ্ছা, সেকেন্ড অ্যাপ্রোচ। হ্যাঁ প্যারাগ্রাফ এইচ, এইচটা হচ্ছে একদম লাস্টের উপরেরটা। হুম, আচ্ছা সেকেন্ড অ্যাপ্রোচ যেটা, হ্যাঁ। আচ্ছা, প্যারাগ্রাফ এইচটা আপনার একটু আমরা পড়ে যাই, সবাই একটু একটু ফাস্ট পড়ে যাই। আম, এটা মূলত মানে এটা একটা চেঞ্জের কথা বলা হয়েছে। হুম, এটা যেটা রিস্ট্রাকচার করে, একটা ট্রান্সপোর্টের মোডটা যে রিস্ট্রাকচার করে, এই ধরনের একটা চেঞ্জের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং ট্রান্সপোর্ট নেটওয়ার্কের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথম দুটো লাইন আমরা যদি দেখি, দ্য থার্ড অ্যাপ্রোচ, আমরা প্রথম জাস্ট লাইনের 2 নম্বর লাইন পেয়েছেন আপনারা? পেয়েছেন কি? বলেন। এইচ। আচ্ছা, দ্য থার্ড অ্যাপ্রোচ, হ্যাঁ এটা, এই যে, এটা তো আই, এটা তো আই, থার্ড তাই। অ্যাপ্রোচ। ও আচ্ছা, দাঁড়ান জাস্ট মিনিট। প্যারাগ্রাফ এইচ, এই 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 সেকেন্ড। ও আচ্ছা, সরি সরি সরি, এটা এটা ভুল হচ্ছে আমার। এটা প্যারাগ্রাফ আই হবে। সেকেন্ড অ্যাপ্রোচ। প্যারাগ্রাফ আই, প্যারাগ্রাফ এইচটা বোধহয় করে দেওয়া আছে না? না, এইচ করে দেওয়া নেই, এফ করে দেওয়া আছে, এফ করে দেওয়া আছে, এফ করা আছে। এফ করা আছে, ইয়েস। আচ্ছা, এর আগে তাহলে আমরা কোনটা করছিলাম, আমার তো ভুল হতে পারে। আমরা জি করেছি, এখন এইচ আর আই করবো। এইচ, আর আচ্ছা এইচটা তো করে দেওয়া আছে, এইচটা করলাম না? না, এইচ করিনি। এইচ করা হয়নি না? আচ্ছা, ও আচ্ছা, জি করেছি, এখন এইচ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন এইচ হবে, ঠিক আছে, এইচ। আচ্ছা, তাহলে একটা প্যারাগ্রাফ এইচটা কি হচ্ছে, হচ্ছে মূলত একটা সলিউশন। হ্যাঁ, এটা ট্রান্সপোর্ট ব্যালেন্স। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মূলত একটা আর একটা সলিউশন হবে যেটা ট্রান্সপোর্ট ব্যালেন্স করবে। এটা ট্রান্সপোর্ট ব্যালেন্সকে অ্যাচিভ করবে, ট্রান্সপোর্টের একটা ব্যালেন্স করবে আর কি মূলত। এটা অ্যানাদার একটা সলিউশন। এখানে দেখবেন, এখানেও কিন্তু প্রাইসিং একটা কথা বলা আছে। হ্যাঁ, সো এখানে বলা আছে দ্য হেয়ার দ্যাট অ্যাপ্রোচ ইজ টু কনসেন্ট্রেট অন রোড ট্রান্সপোর্ট pricing but is accompanied by measures to increase the efficiency of other modes, হ্যাঁ, like better quality of services, logistics, technology। এরকম। তাহলে আদার মোড বলতে আদার ট্রান্সপোর্ট মোড, আদার ট্রান্সপোর্ট অন্যান্য মোড। মেথডস। হ্যাঁ, মোড মানে হচ্ছে মেথড, মোড বা মেথড একই জিনিস। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু প্রাইসিং এর কথা আছে, আপনারা খেয়াল করেছেন প্যারাগ্রাফ এইচে, প্রাইসিং এ এটা এখানেও এখানেও চার্জিং এর ট্রান্সপোর্ট বিষয়টা আছে। প্রাইসিং বা হ্যাঁ, কিন্তু আপনি এখানে মোডস বা অন আদার ট্রান্সপোর্ট মোডস, এই কথাটা যে বলা আছে, এর মানে হচ্ছে অন আদার ট্রান্সপোর্ট মেথড।
এখানকার এটাও চার্জিং 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 ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। এখানে মূলত একটা সলিউশন দেওয়া হয়েছে, এখানে তারা সলিউশনের দিকে যাচ্ছে, সলিউশনের কথা বলা হচ্ছে। হুম এটা এখানে প্রাইসিংটা হচ্ছে ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, আদার ট্রান্সপোর্ট মোডস বা মেথডস। সো এখান থেকে আমরা বের করতে পারবো যে এই উত্তরটা হবে নাম্বার 2। ঠিক আছে, চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। এখন প্রাইসিংটা দুইটা আছে, দুইটাতে কিন্তু এই দুইটা থাকলেও এখানে আহ, একটা সলিউশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট যে মেথড থাকে সেই মেথডের কথা বলা হচ্ছে। মেথড মানে বিভিন্ন ট্রান্সপোর্ট মোডস। হ্যাঁ সেটা। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা হচ্ছে নাম্বার 2, চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। আচ্ছা, এরপর একটা হচ্ছে প্যারাগ্রাফ আই, তাই না? ওকে, প্যারাগ্রাফ আই। এখানে প্যারাগ্রাফ আইটা পেয়েছেন না? দ্য থার্ড অ্যাপ্রোচ, যেটা আমি একটু ভুল করে বলছিলাম, কিন্তু থার্ড অ্যাপ্রোচ প্যারাগ্রাফ আই, এইটা হচ্ছে স্পেশালি একটা বলা হচ্ছে যে একটা চেঞ্জ, যেটা কিনা ট্রান্সপোর্টের মেথডটাকে চেঞ্জ করে, রিস্ট্রাকচার করে। হ্যাঁ, এবং ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, হ্যাঁ ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং ট্রান্সপোর্টের মোড অফ ট্রান্সপোর্টের দুটোই কি এটা রিস্ট্রাকচার করে, যেটা হচ্ছে এটাই হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, প্রথম দুটো লাইন দেখেন, দ্য থার্ড অ্যাপ্রোচ, হ্যাঁ, comprises a series of measures ranging from pricing to revitalizing alternative modes of transport and targeting investment in the trans-European network। আচ্ছা, এখানে এখানে একটু আবার বোঝার বিষয় আছে। আচ্ছা, তাহলে আবার আমরা এই লাইনটা আবার পড়বো। আচ্ছা, যে দ্য থার্ড অ্যাপ্রোচ, 3 নম্বর অ্যাপ্রোচ যেটা, এটা কম্প্রাইজ, এটার মধ্যে কি আছে? এ সিরিজ অফ মেজার্স রেঞ্জিং ফ্রম প্রাইসিং টু রিভিটালাইজ অল্টারনেটিভ মোডস। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে থার্ড অ্যাপ্রোচটা কি হতে পারে, যে একটা সিরিজ অফ মেজার্স, একটা কোনো একটা উপায় যেটা প্রাইসিং থেকে শুরু করে অল্টারনেটিভ যে ট্রান্সপোর্ট গুলো, এবং আরো টার্গেট কি করছে, ইনভেস্টমেন্ট ইন দা ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্ক, এবং এটা ইনভেস্টমেন্ট করতে হবে টার্গেট করে যে ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্কে ইনভেস্টিং, এখানকার এই বিষয়টাও উঠে আসছে। আচ্ছা, তাহলে উত্তরটা আপনার একটু আন্দাজ করেন সবাই, এখন তো পাওয়ার কথা উত্তরটা। তাহলে সব টেকিং ধরনের স্টেপ যেগুলো দরকার, ট্রান্সপোর্ট প্যাটার্নস, ট্রান্সপোর্টের যে প্যাটার্নটা এটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, সব ধরনের চেঞ্জ, এখানে সব ধরনের স্টেপস, এই একটা এর ভিতরে যেগুলো স্টেপস প্রয়োজন, সব প্রয়োজনীয় যে স্টেপ গুলো একটার মধ্যে আসে সব। সুতরাং এখানে বলা হচ্ছে যে টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। ট্রান্সপোর্ট প্যাটার্ন কেন চেঞ্জ হচ্ছে? কারণ তারা ইনভেস্ট করতে যাচ্ছে ট্রান্স ইউরোপিয়ান বা ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্কে, তারা ইনভেস্ট করতে যাচ্ছে, মানে ট্রান্সপোর্ট প্যাটার্নটা তারা চেঞ্জ করে ফেলতে যাচ্ছে। মানে এই 3 নাম্বার যে প্রপোজাল বা 3 নাম্বার থার্ড অ্যাপ্রোচে যে তারা এটা চাচ্ছে যে এই একটার মধ্যে সবকিছু মোটামুটি সব ধরনের স্টেপ যেগুলো যা যা দরকার আছে সবগুলো তারা নিবে, কারণ তাদের ট্রান্সপোর্টের যে প্যাটার্নটা তারা চেঞ্জ করতে যাচ্ছে। হুম, তো টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে উত্তর হবে, এটা কি খুব বেশি? 4 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 4, নাম্বার 4, taking all the steps necessary to change transport patterns। আচ্ছা, এটা কি খুব বেশি কঠিন লাগলো নাকি? এটা যাও হয়েছে, ট্রু হ্যাঁ, ফলস তো কিচ্ছু পারি নাই। আচ্ছা, ট্রু ফলস পারবেন। দেখি আমরা ট্রু ফলসটা ট্রাই করবো এখন। আচ্ছা, ব্যাপারটা হলো কি যে এখানে এখানে তো এটা আপনি বোধহয় বেশ কয়েকটা পেরেছেন, তাই না তাই আপু? হ্যাঁ, আমার 19 নাম্বারটা শুধু ভুল হয়েছে। হ্যাঁ, আপনার তো ফার্স্ট অ্যাটেম্প হিসেবে আপনার অনেক ভালো করেছেন। হ্যাঁ, আচ্ছা জাস্ট এ মিনিট, একটু জাস্ট আমি 1 মিনিট ব্রেক নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আসছি
ট্রু ফলস নট গিভেনে যাচ্ছি আমরা তাহলে। নেক্সট। আচ্ছা, এখন ওই কোনোটার চেয়ে কোনোটা কম না, হ্যাঁ। সো বাট এটাতে এত ইয়ে হওয়ার কিছু, প্রথম প্রথম দিকে আমাদের একটু ডিফারেন্ট লাগবে। আর সবসময় মনে রাখবেন, কেমব্রিজের যেটা থাকে, এটা ম্যাক্সিমাম সময় কেমব্রিজের যে প্র্যাকটিস গুলো এগুলোতে একটু কঠিন থাকে, হ্যাঁ। সো মেইন এক্সামটা কেমব্রিজের মতো নাও হতে পারে, বা একটু সহজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার কখনো একটু মানে একই রকমই হতে পারে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে স্যার আপনি কি দিয়েছিলেন আইএলটিএস? হ্যাঁ, হ্যাঁ। আইএলটিএস কি দিয়েছেন আপনি? আইএলস অবশ্যই দিয়েছি। আইএলস আমি শুধু মজার আপনার ব্যাপার হচ্ছে স্কোর? আমার প্রথম আইএলসটা ছিল হচ্ছে আমার আপনার জিটি। হুম জিটি। তো আমার জিটিটা আমি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে দিইনি। হুম তখন আমি জবে ছিলাম, তো আমার টার্গেটটা ছিল বিদেশে যাওয়ার। হুম মানে পিআর যেটা করার জন্য। তো প্রথমবার টার্গেট ছিল ধরেন আম, কানাডাতে যাব। কানাডাতে একটা প্ল্যান ছিল ইমিগ্রেশনের জন্য। তো তারপরে এটা আসলে আমি আইএলটিএস এর পাশাপাশি এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও শিখেছিলাম। হুম এটা বেশ আগের কথা আর কি, অনেক আগের কথা। তো দুটো একসাথে আমি করেছি, মানে আইএলটিএস এর প্রিপারেশন এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেরই একটা ইয়ে আছে, আইএলটিএস এর মধ্যে একটা এক্সাম আছে, টেফ বলে, টিইএফ। ওই যে ঢাকাতে অলিজ ফসেজ আছে না, হ্যাঁ, অলিজ ফসেজ। তো আমাদের আমার যেটা হচ্ছে যে দুটো একসাথে করতে যে আমার দুটো প্রিপারেশনটা, প্রথম যেটা কথা বলছি, সো ওইটা একটু হ্যাম্পার হয়ে গেছিল। কিন্তু আমি, স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ প্লিজ। তো সেটা হচ্ছে কি স্যার, টোফেল দিয়ে কি স্যার যারা যে মানে মাইগ্রেশনের জন্য যাইতে চায় তারা কি টোফেল দিয়ে যেতে পারবে? মাইগ্রেশনের জন্য তো আইএলটিএস আপনার রিকমেন্ডেশন, সেখানে আইএলটিএস এর কথা উল্লেখ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য যেগুলো ওয়ে আছে সেগুলোতে আপনার অপশন থাকে, বাট এটা খুবই লিমিটেড, খুবই লিমিটেড। কারণ হচ্ছে মাইগ্রেশন নিয়ে আমি মোটামুটি একটু কাজ করেছিলাম একদম শুরুর দিকে, ক্যারিয়ারের শুরুর দিকে। সো টোফেলের টোফেলে কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ বেস, সেখানে আপনার এত বেশি স্কিল গুলো থাকে না, মডিউল থাকে না। সো টোফেল দিয়ে, সাধারণত টোফেলটা মেইনলি ডিজাইন ফর স্টাডিং অ্যাব্রোড, মানে সেখানে বিদেশে হায়ার। স্টুডেন্ট। হ্যাঁ। আর তারপরে হচ্ছে যে আপনার আপনারা জানেন হয়তো বা, যে হায়ার স্টাডির জন্য যে পিটিই, পিয়ারসন টেস্ট, পিয়ারসন টেস্টও আপনার অ্যাকসেপ্ট করে। তারপরে তো এরকম আছে আর কি, বেশ কয়েকটা আছে। তবে পিয়ারসন টেস্ট, আবার দেখবেন যে পিয়ারসন টেস্ট আপনি দিয়েছেন, আপনার কাছে অনেক সহজ মনে হয়েছে, আপনি দেখবেন যে যে একটা দেশের জন্য অ্যাপ্লাই করলেন, সেই দেশে অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেবল হলো। আর একটা দেশে আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে যেখানে আপনি ভর্তি হবেন সেখানে পিয়ারসন টেস্টটা নেই। ঠিক আছে। সো এরকম হয়, এরকম অলরেডি হয়েছেও পিয়ারসন টেস্ট। তো সুতরাং এগুলো দেওয়ার চেয়ে আইএলটিএস দেওয়াটা দিয়ে দেওয়াটা বেটার, একটু কষ্ট করে। হুম। কারণ আইএলটিএস এ যে ইউনিভার্সিটি পিয়ারসন টেস্ট টোফেল নিচ্ছে, সে আইএলটিএসও নিবে। আইএলটিএস হচ্ছে ফার্স্ট চয়েস, তারপরে সে পিয়ারসন টেস্ট বা টোফেল, টোফেল যদি থাকে তাও সে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ তারা পিয়ারসন টেস্টও অ্যাকসেপ্ট করবে। হুম। কিছু কিছু দেশে পিয়ারসন বা কিছু কিছু ইনস্টিটিউশন আছে পিয়ারসন টেস্টটা অনেক বেশি নেয়। পিয়ারসন টেস্ট দিয়ে অলরেডি আমার এক ফ্রেন্ড এখন কানাডাতে আছে। হুম সো হ্যাঁ, পিয়ারসন টেস্টও আপনার অ্যাকসেপ্ট করে কোনো ক্ষেত্রে। সো এখানে আপনার ভালো করে খোঁজ নিয়ে জানার দেওয়াটা বেটার, কারণ হচ্ছে যে আপনার লং রেঞ্জে, মানে ইন দ্য লং রানে আপনার কতটুকু আপনার কাজে আসবে সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা ট্রু ফলসে চলে যাই। ট্রু ফলস, ট্রু ফলস কি আপনার একটাও হয় নাই? না। আচ্ছা, ট্রু ফলসে তাহলে আমরা প্রথমটা কি দেওয়া ছিল, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, এটা তো পারার কথা। আহ, সম্ভবত ট্রু হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমরা পড়েছি, আমরা পড়লাম না। আহ তারাত ভাই, আপনি এটা পেয়েছিলেন না? রিডিউস, সরি, তাহলে এটা প্রথমটা কি হয়েছিল, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল অ্যাডভান্স লজিক্যাল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু আমরা, স্যার এখানে এটা কিন্তু আমরা পড়েছিলাম, হ্যাঁ। ইকোনমিক্যাল গ্রোথ আছে, এটা কি
হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম ট্রান্সপোর্ট। বলা হলো না যে আম, যদিও মডার্ন মানে যে ইয়েগুলা মডার্ন টেকনোলজি, মডার্ন ইনফরমেশন অল দ্য টেকনোলজিস মডার্ন can ইনফরমেশন reduce টেকনোলজি। আচ্ছা the এইগুলো, demand for physical transport by facility, হ্যাঁ হ্যাঁ, network, networking, teleservice. আচ্ছা রিকোয়ারমেন্ট মানে নিডস, হ্যাঁ রিকোয়ারমেন্ট মানে নিড, এটা তো বোঝা যায়, হ্যাঁ। আচ্ছা এখানে দেওয়াটা আছে, নিডের কথা বলা আছে আপনার প্যাসেজে, কিন্তু কি দেওয়া আছে, রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রাইজ মিন্স গ্রো, রাইজ মিন্স গ্রো। ইনফরমেশন টেকনোলজিস, হ্যাঁ, মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এখন বুঝতে পারছেন? তাহলে পুরোটাই কিন্তু এক সেম হয়ে গেছে, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট থাকা সত্ত্বেও আমাদের যে ট্রান্সপোর্টের যে গ্রোথটা সেটা কি অনেক আমাদের বেশি মানে বাড়ছে, হ্যাঁ, র্যাপিডলি গ্রো, তাই না? তাহলে ট্রান্সপোর্টের নিডটা বাড়ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সত্ত্বেও, তাই না? এটা কি হবে? ট্রু হবে, ঠিক আছে? ট্রু হবে না? কেন হবে না বলেন? এটা কিন্তু সহজ ছিল, হ্যাঁ। হ্যাঁ, এটা প্যারাগ্রাফ, বুঝতে পেরেছি কিন্তু প্যারাগ্রাফ, কেন হচ্ছে প্যারাগ্রাফ পেরেছি। এতেই উত্তরটা আছে, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ এতে আমাদের উত্তরটা আছে। Although modern information technologies can reduce the demand for physical transport by facilitating teleworking বা টেলিভিশন, এই যে টেলি সার্ভিস, এগুলা এগুলো কথাগুলো আসলে জাস্ট আপনাকে ইলাবোরেট ইনফরমেশন দিয়েছে। দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু রাইস, কন্টিনিউস টু রাইস। রিকোয়ারমেন্ট মানে কি? রিকোয়ারমেন্ট হচ্ছে নিড, তাই না? মেইন প্যাসেজে নিডের কথা বলা হয়েছে না? আচ্ছা, হুম। রিকোয়ারমেন্ট মানে দ্য নিড। রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু রাইজ, রাইজ মানে গ্রো। আমাদের স্টেটমেন্টে কি গ্রোর কথা বলা আছে না? ইনক্রিজ। হ্যাঁ, গ্রোয়িং, হ্যাঁ। গ্রোয়িং, হ্যাঁ গ্রোয়িং মানে গ্রো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে গ্রো, গ্রোর কথা, রাইজিং মানে ইনক্রিজ। গ্রোয়িং, ঠিক না? আচ্ছা, আর ইনফরমেশন টেকনোলজি মানে যে ধরেন যে টেকনোলজিক্যাল, এটাও তো একটা টেকনোলজিক্যাল একটা ডেভেলপমেন্ট, তাই না? ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অবশ্যই বলা যায়। সো এটাও একটা, সো এটা ধরে আমরা বুঝতে পারি যে স্টেটমেন্টটা ট্রু, স্টেটমেন্ট 100% ট্রু। আচ্ছা, এরপরে 23তে আমরা একটু চলে যাই। টু রিডিউস 23টা বলা হচ্ছে টু রিডিউস প্রোডাকশন প্রোডাকশন কস্ট, কস্ট। প্রোডাকশন কস্টটা রিডিউস করার জন্য সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড ক্লোজার টু দেয়ার রেলেভেন্ট কনজিউমার্স। আপনাকে স্টেটমেন্টটা বুঝে নিই। টু রিডিউস প্রোডাকশন কস্ট, স্টেটমেন্টটা বলতে হচ্ছে ধরে যদি প্রোডাকশন উৎপাদন ব্যয় কমাতে। হ্যাঁ, প্রোডাকশন কস্টটা কমানোর জন্য কিছু ইন্ডাস্ট্রিজ যেটা কিনা মুভড ক্লোজার, মানে কনজিউমারদের, সেই ধরনের কনজিউমার যারা আছে রিলেভেন্ট কনজিউমারদের খুব কাছে চলে গিয়েছে। মূলত বিষয় তো এইটাই তো নাকি? এই কথাটা বুঝতে পেরেছেন তো স্টেটমেন্টের মানে মিনিংটা? স্টেটমেন্টের মিনিং হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াস হ্যাভ বিন মুভ। হ্যাঁ, সাম ইন্ডাস্ট্রি মানে বলতে ইন্ডাস্ট্রি কি এখানে পরিশ্রমিককে বোঝালো নাকি মানে ফ্যাক্টরিকে এটা বোঝালো? এটা এটা বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে প্রোডাকশন কস্টটা কমানোর জন্য কনজিউমারকে। কিছু, হ্যাঁ, কনজিউমার মানে কাস্টমার, হুম, যে কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো কিনা কাস্টমারদের খুব কাছে চলে গেছে। কাছে বলতে কি, মানে ফিজিক্যালি কাছে চলে যাওয়া, অর্থাৎ কাস্টমারদের কাছাকাছি চলে যাওয়া, সো দ্যাট প্রোডাকশন কস্টটা কমে আসে। এই কথাটা স্টেটমেন্টে বলা আছে। এখন আমরা দেখবো যে স্টেটমেন্ট যেটা বলা হচ্ছে সেটা আসলে আমরা অ্যানালাইসিস। স্যার এটা পড়াতে হবে স্যার, এটা পাইছি স্যার। হ্যাঁ, আপনি পেয়েছেন? জি স্যার, এটা স্যার লেবারদের দেওয়া হয়েছে, নট ফর কনজিউমার্স। এক্স্যাক্টলি, তালাত ভাই দারুণ আনসার করেছেন। আচ্ছা, এটা কিন্তু উল্টা বলা হয়েছে। এইখানে একটা কথা আছে, সাম ইন্ডাস্ট্রিজ আর মুভড মাচ ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার রিলেভেন্ট কাস্টমার্স, ঠিক আছে? আর মুভড মাচ ফার অ্যাওয়ে, তাই না? প্যারাগ্রাফ বিতে, প্যারাগ্রাফ বিতে আমাদের এই অ্যান্সারটা আছে, প্যারাগ্রাফ বিতে, ঠিক আছে? দেখেন, দিস ফেনোমেনন হ্যাজ বিন এমফেসাইজড বাই দ্য রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ। রিলোকেশন মানে কি? লোকেশন চেঞ্জ করে নাও, এমফেসাইজ পুনরায় বের গুরুত্ব করা, দাও। হ্যাঁ। আর রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ, জোর পার্টিকুলারলি জোর দোজ দিয়ে। হুইচ আর লেবার ইন্টেন্সিভ, এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন, এটা আপনার লাগবে না। টু রিডিউস প্রোডাকশন কস্টস, প্রোডাকশন কস্টটা রিডিউস করার জন্য, ইভেন দো দ্য
production site is hundreds or even thousands of kilometers away from the final assembly or away from users, তাহলে away from users, আর স্টেটমেন্টে বলা আছে কি মুভিং ক্লোজার টু দা রেলেভেন্ট কনজিউমার, তাই না? ফলস। এটা ফলস হবে, মানে স্টেটমেন্টে বলা আছে আর তারা আরো এখানে বলছে অনেক মুভিং দূরে, আর অ্যাওয়ে, ওখানে বলছে ক্লোজে। এক্স্যাক্টলি, দে আর মুভিং মাচ ফার অ্যাওয়ে, নট মুভড ক্লোজার। আচ্ছা, তাহলে স্টেটমেন্টটা হবে ফলস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি এটা আমরা কোথায় পেয়েছি, প্যারাগ্রাফ বি তে, ঠিক আছে? এরপরেরটা আমরা দেখবো কোশ্চেন 24, কার্স আর প্রহিবিটেবলি এক্সপেন্সিভ ইন সাম, এটা তো পর পর থাকবে তাই না, ধারাবাহিক ভাবে? ধারাবাহিকভাবে থাকে, ধারাবাহিকভাবে থাকে। তবে ওই যে বললাম 10% কিছু 10% কিছু সামান্য একটু এদিক ওদিক হতে পারে, তবে আপনাকে এটা ইয়ে করবে না, হ্যাঁ, সাপোর্ট করবে না। ওকে, তাহলে কার্স আর prohibitively expensive in some EU candidate countries। আচ্ছা, তাহলে কারের কথা বলা হচ্ছে, prohibitively expensive এবং ক্যান্ডিডেট কান্ট্রিজ, এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, মাথায় রাখবো আমরা, prohibitively expensive, ক্যান্ডিডেট কান্ট্রিজ, এই দুটো নিয়ে আমরা একটু সার্চ করে দেখি। আচ্ছা, এখন আমরা তো ধরেন টার্গেট করছি অবশ্যই প্যারাগ্রাফ সি তে। ইউ কান্ট্রিজ, ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ, এটা কিন্তু প্যারাগ্রাফ সি তে মেনশন করা আছে, আপনারা খেয়াল করেছেন প্যারাগ্রাফ সি তে? যে গ্রোথ এক্সপেক্টেড এটা কিন্তু প্যারাগ্রাফ সি তে মেনশন করা আছে। যাই হোক, সেখানে কিন্তু কোনো মেনশন করা নাই যে কোনো ইনফরমেশন যেটা ইউ কান্ট্রিজ এর প্রাইসটা, যে প্রাইসের বিষয়ে যে মেনশন করা, প্রাইসের বিষয়ে এরকম কোনো মেনশন করা নাই। ইউ কান্ট্রিজ যে কার্স অথবা কোনো ইন্ডিকেশন নাই যে এক্সপেন্সিভ অথবা কি এক্সপেন্সিভ না, এই ধরনের কিছু ইন্ডিকেশন কিন্তু নাই। বাট আপনি ইউ নট গিভেন স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ আপনি পাবেন, কিন্তু সেখানে কিন্তু এই ধরনের কোনো প্রাইস বা এই ধরনের কিছু যে আপনার কোনো কিছু যে মেনশন, যেটা কোনো ইনফরমেশন যে প্রাইসের, এরকম কিছু উল্লেখ নেই, কারের বিষয়ে যে প্রাইস আপনার এরকম কিছু এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই সেখানে। তাহলে এটা কি হবে, নট গিভেন। হ্যাঁ, নট গিভেন, এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি এখানে প্যারাগ্রাফ সিতে ইউ ক্যান্ডিডেট এটা আপনি পেয়ে গেছেন ঠিকই, হ্যাঁ, কিন্তু পেয়ে গেলেও সেখানে আদার ইনফরমেশন একটু ফার্স্ট চেক করেন না, সেখানে এই ধরনের কোনো ইন্ডিকেশন নাই, কোনো এই ধরনের কোনো মেনশন নাই যে আহ, ইউ যে প্রাইসের কথা বা এই ধরনের কিছু উল্লেখ করা নাই। প্রাইস অফ ইউ কান্ট্রিজ কার্স, অথবা কোনো ইন্ডিকেশন যার তারা এক্সপেন্সিভ কিনা, হ্যাঁ, অথবা এরকম অথবা না, এই ধরনের কিছু উল্লেখ নাই। সো এটা আপনার নট গিভেন হবে। আচ্ছা, এরপরে তারপর একটা হচ্ছে, The Gothenburg European Council was set up 30 years ago। হুম, তো আমরা প্যারাগ্রাফ ডি তে এটা দেখবো। স্যার এটাও নট গিভেন, আচ্ছা, দ্য গথেনবার্গ কাউন্সিল 30 ইয়ার্স ago, এই দুটো কিওয়ার্ড দিয়ে আমরা একটু সার্চ করি, এরকম কিছু বলা নাই স্যার। দ্য গথেনবার্গ কাউন্সিল এবং 30 ইয়ার্স ago। আচ্ছা, আমরা একটা সার্চ করে দেখি প্যারাগ্রাফ ডি তে ফলস না? আমরা কি পাচ্ছি, প্যারাগ্রাফ ডি স্যার ডি লাস্টের দিকে বললে বলা যায় স্যার। পরপরে, হ্যাঁ, আমরা যেটা পাচ্ছি যে মেনশন করা আছে, গথেনবার্গ কাউন্সিলের কথা মেনশন করা আছে, কিন্তু কোনো ইনফরমেশন নাই যেটা এই ফাউন্ডিং টাইম বা এটা যে কোন সময় ফাউন্ড হয়েছিল, 30 ইয়ার্স ago না কিছু এরকম কিছু, এরকম এই ধরনের কিছু কোনো এটা উল্লেখ নাই। হ্যাঁ, লাস্ট লাইনে 30 ইয়ার্স টাইম, হ্যাঁ, দ্যাট লাস্ট ইজ। লাস্ট লাইনে আপনাকে আপনাকে ডিস্টার্ব করার জন্য, এটা একটা আপনার ডিস্টার্ব করার জন্য হোক, যেটাই হোক, 30 ইয়ার্স একটা কথা আছে প্যারাগ্রাফ ডির লাস্টে, এটা ইন্ডিকেট করে যে টাইম যেটা দরকার টু কমপ্লিট দ্য অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে টাইমটা দরকার মানে টু কমপ্লিট দ্য অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কিন্তু এখানে কিন্তু বলা আছে পরিষ্কার যে গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল ওয়াজ সেট আপ 30 ইয়ার্স ago, এটা কিন্তু সেটা উল্লেখ নাই, তার মানে এই বিষয়ে উল্লেখ নাই। 30 ইয়ার্স এর কথা বলা আছে, কিন্তু সেটা কেন, এটা পড়লেই বোঝা যায় যে এটা ইন্ডিকেট করে যে যে টাইমটা দরকার টু কমপ্লিট দ্য অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 30 ইয়ার্স, তাই না? আচ্ছা, এটা পড়লে আপনি বুঝতে পারবেন, তাহলে এটা হবে নট গিভেন। তো তো এখন আপনি বলতে পারেন 30 ইয়ার্সও থাকলো, আবার গোথেনবার্গ কাউন্সিলও থাকলো। বুঝতে পেরেছি,
পেরেছি, এখানে ওয়াজ সেট আপ বুঝিয়েছে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ক্রাইটেরিয়া। সো আমার কেন উত্তর নট গিভেন হলো? হ্যাঁ, সো এটা অবশ্যই মাথায় আসবে, কিন্তু এটা নট গিভেন। তারাদ ভাই, ওয়েল ডান, সুন্দর বলেছেন। তারা দুটো নট গিভেন, তারাদ ভাই রাইট আনসার করেছেন। আহ, খুব ভালো করেছেন, কারণ ওয়েল, নট গিভেনটাও বের করা, অনেকে মনে করেন নট গিভেনটা সবচেয়ে কঠিন। না, তা না, কোনোটাই ওরকম কঠিন না, কোনোটাই বেশি সহজ না। সুতরাং এই বিষয়টা আমি বলবো যে না, তবে হ্যাঁ, অনেক সময় বের করে নেওয়া যায়। হ্যাঁ, খুব ফাস্ট, যেমন তালাত ভাই খুব ফাস্ট কিন্তু বলেছে, আমার মোটামুটি বলার সাথে সাথে তালাত ভাই বের করে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে আমরা প্যারাগ্রাফ ডিটা শেষ করলাম, কেমন? আচ্ছা, তারপরে প্যারাগ্রাফ ডি চলে গেল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা 26-এ, বাই দ্য এন্ড অফ দিস ডিকেড carbon dioxide emissions from transport are predicted to reach 739 billion tons। মানে এই দশকের শেষে কার্বন ডাইঅক্সাইড, মানে আমরা প্রথমে স্টেটমেন্টে কার্বন ডাইঅক্সাইড এমিশন, এই কার্বন ডাইঅক্সাইড যে নির্গমন, ট্রান্সপোর্ট থেকে যে কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, যেটা আর প্রেডিক্ট করা হয়েছে টু রিচ 739 বিলিয়ন টনস, 739 বিলিয়ন টন এটা প্রেডিক্ট করা হয়েছে। এখন আপনি এটা বের করবেন, আমি কোনো ক্লু দেবো না, দেখি আপনারা পারেন কিনা। আমার মনে হয় আপনি পারবেন, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। যে একটু পড়েন, একটু ফাস্ট, মানে স্কিম করে, হ্যাঁ, একটু দেখার চেষ্টা করেন যে আপনি পারবেন। আপনার মনে হয় পারবেন। আপনি খালি মাথায় রাখেন যে স্টেটমেন্ট দেওয়া আছে এই দশকের শেষের দিকে, বাই দ্য এন্ড অফ দ্য দিস ডিকেড কার্বন ডাইঅক্সাইড এমিশনস ফ্রম ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্ট থেকে যে কার্বন ডাইঅক্সাইড এমিশনটা হয়, সেটা প্রেডিক্ট করা হয়েছে যে 739 বিলিয়ন টনে পৌঁছাবে। হুম। এখানে 739 উল্লেখ নাই প্রশ্নে। আচ্ছা, প্রশ্নে মানে এখানে স্টেটমেন্টের কথা বলছি আমি, হ্যাঁ। আচ্ছা, ও সরি, স্টেটমেন্ট, স্টেটমেন্টটা স্টেটমেন্ট, হ্যাঁ, স্টেটমেন্ট বাই দ্য এন্ড অফ দিস ডিকেড কার্বন ডাইঅক্সাইড এমিশনস ফ্রম ট্রান্সপোর্ট আর প্রেডিক্টেড টু রিচ, ও এখানে প্রশ্ন উল্লেখ নাই, বাট এখানে মানে মানে ছাপাতে, মানে কার্বন ইয়েতে কোনো মিস হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। সেভেন থার্টি ও নাইন বিলিয়ন, এখানে উল্লেখ আছে, এটা কি? 739, তাহলে হ্যাঁ, হবে হবে, 739 বিলিয়ন টন হবে, 739। হুম। ও আচ্ছা, এটা মানে এখানে প্রিন্টিং, এখানে শুধু 739 49 হ্যাঁ, এখানে ও 739টা উঠে নাই, বাট 739টা হবে। হ্যাঁ, হবে। হবে, 739 হবে। বিলিয়ন টন যে এখানে বলা হচ্ছে যে, প্রেডিক্টেড টু রিচ। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এমিশনটা যেটা ট্রান্সপোর্ট থেকে আসছে, সেটা প্রেডিক্ট করা হচ্ছে যে এটা কিনা 739 বিলিয়ন টনে পৌঁছাবে। তা এখন আমরা যদি একটু এস্টিমেট আর প্রেডিক্ট স্যার একই তো শব্দ না মনে আছে। মানে প্রেডিক্ট করা এইটা মানে ভবিষ্যৎবাণী কোথাও করতেছে যে, অনুমান করা। হ্যাঁ, এস্টিমেটটাও তো কাছাকাছি যায়, এস্টিমেট করছে বা এস্টিমেট করা কোনো কিছু ক্যালকুলেশন করা। সো ক্যালকুলেশন করে আমরা ভবিষ্যৎবাণী করি, ভবিষ্যৎবাণী বলতে প্রেডিক্ট করছে। সো কাছাকাছি যাবে। মানে তারা বলছে না, স্টেটমেন্টও বলছে, মানে ইয়েতেও প্যাসেজও বলছে যে কার্বন ডাইঅক্সাইড এমিশন ফ্রম ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই 50%। 50% হবে, এটা তারাও বলছে, হ্যাঁ, টু 1113 বিলিয়ন টনস compared with 739 বিলিয়ন টনস রেকর্ডেড ইন 1990। তার মানে তারা বলতে চাচ্ছে যে 1990 সালে যে 739 বিলিয়ন টন রেকর্ড করা হয়েছিল, তারও বেশি। 50% বেশি হয়ে যাবে কম্পেয়ার্ড। হ্যাঁ, মানে এই এই সেন্টেন্সটার মধ্যে, ফলস নাকি এটা? বুঝতে পারছি কি? হ্যাঁ, ফলস হবে। কেন হবে? ফলস না? হ্যাঁ, ফলস হবে, উত্তরটা হবে ফলস। কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এমিশনটা বলা হচ্ছে যে কার্বন এমিশন ফ্রম ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই 50%, টু 50% ইনক্রিজ হয়ে 1113 বিলিয়ন টনে পৌঁছাবে। 50% হয়ে, যেটা কিনা কম্পেয়ার করা হয়েছিল কার সাথে? 1990 সালে 739 টন ছিল। তাহলে 1939 সালে 739 টন ছিল, সেখান থেকে আরো 50% বা আরো 50% বেশি ইনক্রিজ হয়ে 1113 বিলিয়ন টনে পৌঁছাবে। মানে এটা এস্টিমেট করা হচ্ছে বা এরকম। এটার মানে হচ্ছে যে 739 বিলিয়ন টন ইজ দ্য ফিগার অর কার্বন ডাইঅক্সাইড এমিশন ইন 1990, যেটা কার্বন ডাইঅক্সাইড এমিশনটা 1990 সালে এটা এই ফিগারটা আসছিল, নট বাই দ্য এন্ড অফ দিস ডিকেড।
হ্যাঁ, এই ডিকেডের শেষে এটা না। হ্যাঁ, সুতরাং আনসারটা কি হবে? অবশ্যই ফলস হবে। আচ্ছা, কারণ হচ্ছে যে এটা মানে পৌঁছাবে, পৌঁছাবে এখানে দেখেন পৌঁছাবে বা এই 50% হয়ে তারপরে 1113 বিলিয়ন টন হবে, যেটা কিনা কম্পেয়ার্ড উইথ 739 বিলিয়ন টনস রেকর্ডেড ইন 1990, 1990 সালে যেটা রেকর্ড করা হয়েছিল। 1990 সালে 1990-তে 739 বিলিয়ন, তার মানে বোঝা যাচ্ছে 739 বিলিয়ন টনে পৌঁছাবে না। 739 টনের সাথে আমরা কম্পেয়ার করেছে যেটা কিনা যে 50%-এর বেশি কার্বন এমিশন বেড়ে যাবে। ঠিক আছে, যে CO2 emissions from transport can be expected to increase by 50%, মানে 50% বেড়ে যাবে, টু বেড়ে হয়ে যাবে টু 1113 বিলিয়ন টনস। ঠিক আছে, সো এটা হচ্ছে ফলস। আচ্ছা, এখন তাহলে এটা কি কারো বোঝার একটু ইয়ে হয়েছে, সমস্যা হয়েছে? 739 টন যখন বলা হয়েছে তখন কিন্তু আনসারটা আমরা পেয়ে যাওয়ার কথা। হুম। 739 টন যখনই বলা হয়েছে না, যে টু রিচ, এই কথাটা স্টেটমেন্টে আছে, টু রিচ পৌঁছাবে, মানে প্রেডিক্ট করা হয়েছে, মানে টু রিচ 739 টনে পৌঁছাবে, 739 যাবে টু টু 739 বিলিয়ন টন। আর এখানে হচ্ছে যে এক্সপেক্টেড টু 1113 বিলিয়ন টন। এখানেই হচ্ছে দুইটা কম্পেয়ার। ঠিক আছে, কম্পেয়ার করতে। হ্যাঁ কম্পেয়ার কম্পেয়ার করলে, আর এটা তো বলেই দিয়েছে যে 739 টন তো রেকর্ড করা হয়েছিল আরো আগে। হ্যাঁ, 1990 সালে। সো তারা করতেছে যে এক্সপেক্ট করতেছে যে আরো বেশি হবে, অনেক বেশি, 50% মতো হয়ে যাবে, ইনক্রিজ করবে, এবং ইনক্রিজ করে সেটা 1113, অর্থাৎ আরো 50% বেড়ে 1113 বিলিয়ন টনে চলে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে যে আপনার ফলস হবে, কারণ এটা সম্পূর্ণ বিপরীত বলা হয়েছে। এটা তারা দিয়েছে যে 739 টনে পৌঁছাবে না, পৌঁছাবে হচ্ছে 1113 বিলিয়ন টনে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন পৌঁছাবে। আর কোথা থেকে? 1990 সালে 739 বিলিয়ন টন থেকে এক দশকে 1113 বিলিয়ন টনে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ফলস। আচ্ছা, এরপরে তাহলে আমরা এখন এরপরে একটা আমাদের প্যাসেজ 3টার বলা হয়েছে, এটাও একটা রিসার্চ ম্যাটেরিয়ালস, সাইকোলজি অফ ইনভেনশন। ইনভিটেশন। সাইকোলজি অফ ইনভেনশন, এটা পুরাটাই হচ্ছে একটা রিসার্চ ম্যাটেরিয়াল। হ্যাঁ, এবং ইনোভেশন এর আবির্ভাব। হ্যাঁ, এটা এই রিসার্চ ম্যাটেরিয়ালটা এই পুরোটাই হচ্ছে ঠিক। আপনার একটা নাম করা রিসার্চ ম্যাটেরিয়াল। এর ভিতরে কিছু কিছু টপিক আছে, যেমন আপনারা পাবেন যে কেলগস, কেলগস আছে না, বা বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল, পুরোটাই হচ্ছে কর্নফ্লেক্স আছে না, কর্নফ্লেক্স, কর্নফ্লেক্সের কথাও আছে এখানে, কেলগসের যে কর্নফ্লেক্স আছে না সেটার কথা উল্লেখ আছে। মানে মোট কথা পুরো অনেক অনেক কিছু এর ভিতরে আসছে এই একটা পেপারের আর্টিকেলের মধ্যে। আম, এটা আসছে, যেমন ধরেন আম, এটা এলভিস প্রিসলির কথা মনে আছে, জানা আছে এলভিস প্রিসলি? এলভিস প্রিসলি নাম করা সিঙ্গার, হ্যাঁ, এলভিস প্রিসলি। সে এলভিস প্রিসলির যে আম, চারজন মিলে যে একটা ইয়ে ছিল, একটা দল ছিল, সেটার কথা বলা আছে। সো এটা একটা বড় ধরনের একটা স্টাডি এন্ড রিসার্চ ম্যাটেরিয়াল। সাইকোলজি অফ ইনোভেশন। হুম তো এখানে কোশ্চেনগুলো শুরু হয়েছে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন্স। এখন দেখেন মাল্টিপল চয়েস কোশ্চেনে কখনো কখনো এই ফাইন্ড থ্রি মাল্টিপল চয়েস কোশ্চেন, থ্রি আনসার্স, কখনো কখনো ফোর আনসার্স থাকে। এখানে চারটা আনসার দেওয়া আছে। হ্যাঁ, এখানে চারটা আনসার দেওয়া আছে। আচ্ছা, তারপরে আপনার 27 থেকে 27 টু 30 এখানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। আর এখানে মজার একটা জিনিস আছে, 31 টু 35, এই কোশ্চেনটা কি জানেন? এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টের এন্ডটা কি হবে। হুম এই এন্ডটা কি হবে এটা, পেপারে বিক্রি করে। হ্যাঁ, এই 31 থেকে 35 এটা এন্ডটা কি হবে সেটা দেওয়া আছে। আর 36 থেকে 40 এটা হচ্ছে ইয়েস, নো, নট গিভেন। এটা একটু বেশি সময় লাগছে, কারণ এটা একটু আমাদের আসলে মানে
একটু ব্যাখ্যা করে বলছি আমরা, একটু অ্যানালাইজ করছি। এটা আসলে একটু মানে এই ধরনের হয়, তবে মেইন কোশ্চেন ইয়েতে একটু ইজিয়ার হয়। ঠিক আছে, আপনারা তাহলে বাসার থেকে বাসায় আমরা একটু চেষ্টা করে দেখি তাহলে। আপনারা একদম শুধুমাত্র এটাই করেন, এমসিকিউটাই করেন শুধু। 27 থেকে 27, 28, 29, 30 এই চারটা করেন। ঠিক আছে, 27 to 30। হ্যাঁ, এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা আপনারা একটু করে নিয়ে আসেন। হুম, ঠিক আছে। আগামী সোমবার তাহলে নেক্সট ক্লাসে তাহলে আমরা এই মাল্টিপল চয়েস কোশ্চেনটা আপনারা করে নিয়ে আসেন, আমরা করি, আর তারপর বাকিটা শেষ করে আমরা নেক্সট ইয়েতে চলে যাব, নেক্সট যে টেস্ট টুতে চলে যাব। ঠিক আছে, সো টিল দেন আর কি কেউ আছে না? ও আচ্ছা, আরেকজন আমাদের এখানে খুব অসুস্থ, উনি হচ্ছে ওই চাকমা আপু, যে উজ্জ্বলা আপু। উনি খুবই অসুস্থ, উনি আসলে অনেকেই দেখতে পাচ্ছে অসুস্থ। তো উনি আমাদেরকে মেসেজ দিয়েছেন। উজ্জ্বল আপু তো আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল আপু, হ্যাঁ। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, উজ্জ্বল আপু, উজ্জ্বলা চাকমা। দেখেন, আপনারা জানেন কিনা যে আমাদের মেয়েরা কিন্তু আর উমেন্স উইমেন্স যেটা হচ্ছে এশিয়ান কাপে অলরেডি কোয়ালিফাই করেছে, জানেন কিনা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং এশিয়ান ফেডারেশন কাপ, দ্যাট ইজ এএফসি এশিয়ান কাপ, যে ফুটবল, সেখানের মূল পর্বে দে কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল লেভেল। হ্যাঁ, যেটা জাপানে হবে। এখানে বাংলাদেশের মেয়েরা দে কোয়ালিফাইড ফর দ্য মেইন লেভেল। হ্যাঁ, এবং তার যে মেইন যে মানে পাইওনিয়ার, অথবা যে বলতে পারে মেইন বাংলাদেশের মেসি বলে এখন, সে হচ্ছে পথপ্রদর্শক। ঋতুপর্ণা চাকমা, সেগুন চাকমা। এবং আমাদের গোল চাকমা। যে আমাদের যে গোলকিপার, শি ইজ অলসো এ চাকমা বর্ন পার্সন। হ্যাঁ, সো দুজনই চাকমা, এবং আরো দু একজন আদিবাসী আছে। এবং তারা এত ভালো খেলেছে, আজকেও তারা তুর্কমেনিস্তানকে 7 গোল দিয়েছে। আর সেদিন মায়ানমার বাংলাদেশের থেকে 70 র্যাঙ্কিং এ অ্যাহেড অফ 70 লেভেলস, 70 ধাপ এগিয়ে আছে মায়ানমার, মানে মায়ানমার তাদেরকে 2-1 গোলে পরাজিত করছে, এবং দুইটা গোলই ঋতুপর্ণা চাকমা দিয়েছে। আপনারা যদি ইউটিউবে দেখেন কম সময়, সো আই অ্যাপ্রিসিয়েট দেয়ার এফোর্ট। দ্যাট ইজ দ্য চাকমা, টু চাকমা প্লেয়ার, ঋতুপর্ণা চাকমা আর একজন কি চাকমা। সেই জন্য উজ্জ্বলা আপুকে আমি হঠাৎ মনে পড়লো যে আমাদের একজন চাকমা লার্নার আছে, উই হ্যাভ অ্যানাদার চাকমা লার্নার ফ্রম হিল ট্র্যাক্স। সো হিল ট্র্যাক্স এর প্লেয়াররা খুবই উদ্যমী হয়। হ্যাঁ, এবং দেখবেন যে ইন্ডিয়ার যে সবচাইতে নাম করা প্লেয়ার বাইচুং ভুটিয়া, সে একজন আদিবাসী, মানে একদম পাহাড়ি। বর্তমানে একজন সুনীল ছেত্রী, আপনার নাম শুনেছেন কিনা? সুনীল ছেত্রী রিটায়ার করেছে, বা রিটায়ার করে আবার আবার খেলে এখন। সেও একজন পাহাড়ি আদিবাসী। Okay, that's all from my side today. So see you in the next class on Monday. Okay? সবাই ভালো ওকে থাকবেন। স্যার। ওকে স্যার, হুম। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আসসালামু আছে, আমি আলাইকুম। আমি তাহলে আপনার ভাই, আমি এক্সট্রিমলি সরি। আজকে আমি তাহলে আপনাকে আমি পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফটা জি পেলে স্যার। আপনার সুবিধা হবে। আর আমার মনে হয় ইন দ্য মিন টাইম ইউ উইল ফাইন্ড ইউ উইল গেট দ্য মেইন কপি, মানে আমাদের